আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেকেই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে জয়েন দিয়েছো, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু যদি আমাকে রেসপন্স করে জানাও। আমি একটা রেসপন্স দিয়েছি, তোমরা একটু ইয়েস রেসপন্স করে জানালেই আমি বুঝবো। আচ্ছা, নুসরাত জাহান জিজ্ঞাসা করছো যে ভাইয়া গত ক্লাসটা করি নাই, আজকের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হবে কিনা? হ্যাঁ, হবে। আজকের ক্লাসে বেশ কিছু বেসিক আমরা মানে পড়ায় আসছি আর কি। বিশেষ করে গত ক্লাসের শুরুর যেই পার্টটুকু, ওই পার্টটুকু করতে হবে, অসুবিধা নাই। আজকের ক্লাসটা এখান থেকে কন্টিনিউ করো, লাইভে করো। ক্লাসটা করার পর তুমি অবশ্যই গত ক্লাসটা যেটা রেকর্ডেড অবস্থায় আছে সেখান থেকে তুমি এটা করে নিবা। সবার জন্যই উদ্দেশ্যে বলে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। সবাই যেহেতু বলছে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, মানে তোমার বায়োলজির যতগুলা লেকচার আছে তার মধ্যে কঠিনতম লেকচারগুলোর মধ্যে একটা হচ্ছে এই শৈবাল ছত্রাক আর ব্রায়োফাইটা টেরিডোফাইটা। এগুলো পড়তে আসলে কারো ভালো লাগে না, কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসলে আসবে, ঠিক আছে। সো প্রশ্ন আসলে আসবে, ওই জন্য আমাদেরকে এগুলো পড়তে হবে। সো আমরা শুরু করতেছি হচ্ছে লাইকেন থেকে। এটা কিন্তু আমাদের ওই শৈবাল ছত্রাকের একটা পার্ট থেকে আসছে আর কি। হ্যাঁ, সো লাইকেন এটা পড়তে গিয়ে আমাদেরকে নতুন কিছু টার্ম পড়তে হবে। নতুন টার্মটার নাম কি? একদম নতুন একটা টার্ম পাইলাম আমরা, সেই টার্মটার নাম হচ্ছে মিথোজীবিতা। ঠিক আছে, মিথোজীবিতা। মিথোজীবিতা। তো এই যে মিথোজীবিতা মানে আমরা যে বলি যে শৈবাল ছত্রাকের একটা মানে সহাবস্থান। হ্যাঁ, এই সহাবস্থানগুলা বিভিন্ন রকম হইতে পারে। একটা অবস্থান হইতে পারে পরজীবী, একটা অবস্থান হইতে পারে মিথোজীবী। মিথোজীবী অবস্থানটা এমন একটা কন্ডিশন, যেই কন্ডিশনের মধ্যে যেই দুইটা সদস্যের মধ্যে সহাবস্থান লক্ষ্য করা যায়, সেই দুইটা সদস্যের কেউ কারো কোনো ক্ষতি করবে না, বরঞ্চ একে অপরের উপকার করবে। সো এরকম একে অপরের একটা উপকার হচ্ছে আমাদের এই মিথজীবিতা। হ্যাঁ, ঠিক আছে। একজন বলছে যে ভাইয়া মিথজীবী বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, মিথজীবী বানানটা ভুল হয়েছে, এখানে দীর্ঘ ইকার হবে। ঠিক আছে, এখানে দীর্ঘ ইকার হবে। মিথজীবিতা, মিথজীবিতা। ঠিক আছে, অসুবিধা নাই। বানান ভুল আসলে খুব বড় কোনো ফ্যাক্ট না। একজন বলছে যে বায়োলজি ভালো লাগে না, ভালো তো লাগবেই না, স্বাভাবিক। কিন্তু তারপরেও আমাদেরকে পরীক্ষা ভালো করার জন্য পড়তে হবে। তাহলে যেই সহাবস্থানে দুই পরস্পরের উপকার করে, সেই সহাবস্থানকে বলতেছি আমরা হচ্ছে মিথজীবিতা। এই লাইকেন এটা হচ্ছে কি আমাদের দুইটা জিনিসের একটা মিথজীবী অবস্থান। তার মধ্যে একটা জিনিস থাকবে হচ্ছে শৈবাল, আরেকটা জিনিস থাকবে হচ্ছে কি ছত্রাক, ওকে। এখন দেখো এখানে যে ছত্রাক এবং এককোষী শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে ঘনিষ্ঠ একটা অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন মানেই হচ্ছে এখানে বুঝাইছে যে এই যে তাদের মধ্যকার যে মিথজীবী অবস্থানটা সেটা, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলছে, থ্যালোয়েড গঠন করে। এই থ্যালোয়েড কথার মানে কি? গত ক্লাসে আমরা পড়ছি, যাকে তুমি মূল কাণ্ড পাতায় মানে ভাগ করতে পারবা না, যে কিনা থ্যালাসের মতো অবস্থান করে, তাকেই বলতে পারি আমরা থ্যালয়েড। তাহলে থ্যালয়েড কথাটার মানে হলো এটা এমন একটা জীব, যে এটা একটা উদ্ভিদ আর কি। হ্যাঁ, যে উদ্ভিদটাকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো না। যেমন শৈবাল একটা থ্যালয়েড, তারপর ছত্রাক একটা থ্যালয়েড, এবং আমরা এই যে এখন পড়তেছি যে লাইকেন, এটাও একটা থ্যালয়েড। তোমরা সবাই লাইকনের মানে অনেক বাস্তবে লাইকেন দেখছো তোমরা। বিশেষ করে এই গাছের মধ্যে অনেক সময় এরকম দেখা যায়, অনেকে এটাকে শেওলা বলে। হ্যাঁ, বলে যে গাছের মধ্যে শেওলা পড়ছে। আসলে কিন্তু শেওলা বলতে শৈবালকে বুঝি আমরা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে গাছের মধ্যে যে এরকম দেখা যায় না, এগুলাকে বলা হয় হচ্ছে আসলে লাইকেন। হ্যাঁ, এটাকে বলা হয় লাইকেন। সো লাইকেন কিন্তু এই যে দেখো বিষম পৃষ্ঠ, এই কথাটার মানে কি? স্বয়ং সম্পূর্ণ। এই কথাটার মানে কি? স্বয়ং সম্পূর্ণ মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে, কারণ এখানে শৈবাল আছে। বিষমপৃষ্ঠ কথাটার মানে কি? বিষমপৃষ্ঠ কথাটার মানে হলো, দেখো এই যে লাইকেনটা, এটার দুইটা পৃষ্ঠ, একটা উপরের পৃষ্ঠ, একটা নিচের পৃষ্ঠ। তাহলে দেখো তার যেই মানে সারফেসের সাথে বা যেই তলে সে যুক্ত আছে, ওই তলটাকে বলতেছি আমরা কি? নিচের পৃষ্ঠ। আর যেখানে সূর্যের আলো পড়তেছে, এটাকে বলতেছি কি আমরা? উপরের পৃষ্ঠ। তাহলে যে উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ, দুইটা পৃষ্ঠ আলাদা হইলো না, এই জন্য এটাকে বলতেছি কি আমরা? বিষম পৃষ্ঠ। থ্যালয়েড মানে তো বুঝে ফেলছি আমরা, এটা অপুষ্পক উদ্ভিদ। এটাকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। এই কথাটার মানে কি? এটা খ নাম্বারের কোশ্চেনে আসে, ঠিক আছে। এটা খ নাম্বারের কোশ্চেনে আসে। লাইকেনকে কেন বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়? এর কারণ হলো পৃথিবীর যে কোনো স্থানে লাইকেন জন্ম নিতে পারে। এটা মরুভূমি হতে পারে, কম পানির জায়গা হতে পারে, বেশি পানির জায়গা হতে পারে, মানে আর্দ্র পরিবেশ বলো, অনার্দ্র পরিবেশ বলো, পাথরের গায়ে বলো, গাছের গায়ে বলো, যে কোনো জায়গায় এই লাইকেন কিন্তু মানে জন্মাতে পারে। এজন্য লাইকেনকে বলা হয় একটা বিশ্বজনীন উদ্ভিদ, বা ইংলিশে বলা হয় কসমোপলিটন উদ্ভিদ। ওকে, আচ্ছা, এবার আসো, লাইকেনকে বলা হয়েছে পরিবেশ দূষণের নির্দেশক।
মানে দূষিত পরিবেশে লাইকেন আসলে জন্ম নিতে পারে না। তাহলে যেই জায়গায় লাইকেন দেখা যায় তার মানে সেখানে বোঝা যায় এই জায়গার বায়ুর মানে দূষণ মাত্রা কম। যেমন ঢাকায় কিন্তু তুমি খুব বেশি লাইকেন দেখতে পারবা না, ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না, অল্প কিছু জায়গা ছাড়া। তো যেখানে লাইকেন দেখা যায় না সেই জায়গাটার বুঝতে হবে যে এই জায়গার দূষণ মাত্রা অনেক বেশি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি পাথর থেকে মাটি তৈরি করতে পারে। এই জিনিসটা কিভাবে করতে পারে জানো? কারণ যে পাথরের গায়ে যখন লাইকেন জন্মগ্রহণ করে, এই লাইকেন পাথরের সাথে এখানে হিউমাস তৈরি করে। এখানে কি তৈরি করে? একটা কথা আছে, হিউমাস তৈরি করে, ঠিক আছে। এই যে হিউমাস যেটা তৈরি করে না, এই হিউমাসটা থেকেই পরবর্তীতে মাটি সৃষ্টি হয়। এই হিউমাসটা থেকে পরবর্তীতে মাটি সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এটা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে। এগুলা নিজেরা একবার রিডিং পড়ে নিবা ভাইয়া, হ্যাঁ। লাইকেনের বেশ কিছু বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পড়ে নিলাম। ওকে, এবার আসো, লাইকেন দেখতে কত প্রকারের হয়ে থাকে। যেমন দেখো, এটা হলো কি লেপ্রোস, এটা হচ্ছে কি সরলতম লাইকেন। পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে কোনটি সরলতম লাইকেন, উত্তর হলো লেপ্রোস। তারপরে হচ্ছে কি ক্রাস্টোস, এটা হলো কি ক্রাস্ট। ক্রাস্ট বোঝো তোমরা? দেখো ছোটবেলায় সবাই নিশ্চয়ই ব্যথা ট্যাথা তো পাইছো নাকি? ব্যথা পাওয়ার পরে হাঁটুতে ব্যথা খুব কমন ছিল, তাই না? ছোট বাচ্চারা হাঁটতে গেলেই দেখা যায় কি ওই মাটিতে পড়ে বা ফ্লোরে পড়ে হাঁটুতে ব্যথা পায়। তো ব্যথাটা ভালো হওয়ার মানে যখন পর্যায়ে থাকে তখন দেখা যায় কি এই আঘাতপ্রাপ্ত জায়গাটাতে একটা হচ্ছে মানে ওই মেকানিজম, এটা হলো হিলিং এর মেকানিজম হয় আর কি, মানে আঘাতপ্রাপ্ত জায়গাটা ভালো হয়ে যাবে। সো ওইখানে দেখা যায় কি একটা ক্রাস্ট জমা হয়েছে। ক্রাস্ট মানে কি যে জিনিসটা লেপ্টে থাকতেছে আমাদের বডিতে ওইটাকে বলা হচ্ছে ক্রাস্ট। তাহলে সারফেসের সাথে বা তলের সাথে লেপ্টে থাকে যেই লাইকেন তাকে বলি আমরা ক্রাস্টোস লাইকেন। তাকে বলি আমরা কি ক্রাস্টোস লাইকেন, ঠিক আছে। তাহলে যেই লাইকেনটা লেপ্টে থাকে তাকে বলবো কি আমরা ক্রাস্টোস লাইকেন, ঠিক আছে। তাহলে যেই লাইকেনটা লেপ্টে থাকবে তাকে কি বলবো? ক্রাস্টোস লাইকেন। এগুলা মাঝে মাঝে পরীক্ষায় মানে তোমার হচ্ছে প্রশ্ন চলে আসে যে কোনটি সরলতম লাইকেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আমরা পরীক্ষায় অহরহই কিন্তু আসতে দেখছি, ঠিক আছে, অহরহই কিন্তু আসতে দেখছি। আচ্ছা, যে বলছো যে ভাই আমার এলাকায় লাইকেন দেখা যায় না, তার মানে তোমার এলাকায় দূষণ মাত্রা বেশি আর কি, তার মানে তোমার এলাকায় দূষণ মাত্রা বেশি। আচ্ছা, তারপরে দেখো ফোলিওজ লাইকেন। এই ফোলিও কথাটা আসছে হচ্ছে পাতার মতো। তাহলে যেই লাইকেনটা বিষম পৃষ্ঠ পাতার মতো, বিষম পৃষ্ঠ, যেই লাইকেনটা বিষম পৃষ্ঠ পাতার মতো, একটা বিষম পৃষ্ঠ পাতার মতো যেই লাইকেনটা, সেই লাইকেনটাকে বলা হয় হচ্ছে ফোলিওজ লাইকেন। আর ফ্রুটিকোস লাইকেন আমরা কাকে বলবো? যেই লাইকেনটা শাখা প্রশাখা বিশিষ্ট, যেই লাইকেনটা শাখা প্রশাখা বিশিষ্ট। তাহলে শাখা প্রশাখা বিশিষ্ট যে লাইকেন তাকে বলবো আমরা হচ্ছে ফ্রুটিকোস লাইকেন। তাহলে শাখা প্রশাখা বিশিষ্ট লাইকেন যেটা, সেটা ফ্রুটিকোস লাইকেন। এই ফ্রুটিকোস লাইকেনটার আরেকটু কথা আছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সেটা হলো যেহেতু এটা শাখা প্রশাখা বিশিষ্ট, ধরো এই যে এটা এরকম থাকে, হ্যাঁ, ধরো এই যে এটা আমাদের একটা সারফেস, ধরো এটা একটা উদ্ভিদের একটা দেহ আর কি, বা কাণ্ড আর কি, চিন্তা করতে পারো, হ্যাঁ। সো এখান থেকে দেখা যাবে কি এই যে এটা এর গায়ে একটা লাইকেন এরকম করে ঝুলতে পারে, হ্যাঁ, এরকম করে ঝুলতে পারে, যেটা এরকম শাখা প্রশাখা বিশিষ্ট হইতে পারে, হ্যাঁ। তাহলে কোন লাইকেন ঝুলে থাকে? সেটা হলো ফ্রুটিকোস লাইকেন, এবং এটা দেখতে খুব আকর্ষণীয় হয়ে থাকে আর কি, ঠিক আছে। আর সূত্রাকার লাইকেন তো নামের মধ্যেই আছে যে সূত্রাকার হতে পারে। তাহলে গঠনগতভাবে লাইকেন গুলা কোনটা কেমন, এগুলা থেকে ভাইয়া এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। কোন লাইকেনটা দেখতে কেমন, এগুলা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, ওকে। এবং এই যে নামগুলা, যে কোনটা হচ্ছে বিষমপৃষ্ঠ পাতার মতো, কোনটা শাখা প্রশাখা বিশিষ্ট, কোনটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, এগুলাই পরীক্ষায় বেশি আসে, কোনটা সরলতম। আর উদাহরণ কারা পড়বা? এগুলাতে বইতে দেখবা, মানে আমরা তো হাসান স্যারের বইটাকে রেফারেন্স ধরি, এই উদাহরণ তারাই পড়বা যারা হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিতে চাও পরবর্তীতে, হ্যাঁ। এই মেডিকেলের প্রিপারেশন যারা নিতে চাও তারা একটু উদাহরণগুলা পড়বা, আর যারা মেডিকেলকে অ্যাভয়েড করতে চাও তাদের জন্য উদাহরণ খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। কিন্তু সবাই এই যে মানে বোর্ড এমসিকিউ মানে এইচএসসি এমসিকিউতে এই যে এইগুলা আমি এতক্ষণ যে কথাগুলা বললাম এগুলা থেকে প্রশ্ন কিন্তু আসবে। যেমন এখানে দেখো ক্রাস্টোস দেখাইছে, ফোলিওস দেখাইছে, এই যে ফ্রুটিকোস দেখাইছে, হ্যাঁ। ওকে, এবার আসো বাসস্থানের ভিত্তিতে। এটা থেকেও মানে আমাদের অ্যাডমিশন টেস্টে বেশি আসে, মানে বোর্ডে একটু কম আসে, তারপরে একটু দেখে রাখাটা ভালো এমসিকিউ এর জন্য। গাছের বাকলে হয় কর্টিকোলাস, মাটিতে হয় টেরিকোলাস, পাথরে হয় সেক্সিকোলাস, ঠিক আছে। ভেজা কাঠে হয় লিগনিকোলাস, অমনিকোলাস হবে হচ্ছে অনেক জায়গায়, মনে রাখতে পারো অমনিকোলাস অনেক জায়গায়, যেমন হাড়, চামড়া, লৌহ এসব জায়গাতে হতে পারে, হ্যাঁ। এবারে হলো ফলিকোলাস, ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতায়, ঠিক আছে। এটাও তোমরা সবাই পড়ার দরকার নেই, যারা একটু বায়োলজি ভালোবাসো তাদের জন্য এটা পড়তে বলতেছি, যারা অ্যাভয়েড করতে চাও তারা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে একটা কুইজ চলে আসছে যে আকর্ষণীয় এবং ঝুলন্ত লাইকেন কোনটা, বলো তো দেখি কোন লাইকেনটা ঝুলন্ত। আচ্ছা, তাসপিয়া জিজ্ঞাসা করছে ডিউতে এক্সাম্পল আসে কিনা। ডিউতে এক্সাম্পল আসে, বাট এই জায়গা থেকে আসে না, অন্য এক্সাম্পল আসার জায়গা আছে আলাদা। প্রত্যেকটা পরীক্ষার আলাদা কিছু হচ্ছে জায়গা থাকে, স্যারদের
পছন্দের কিছু টপিক থাকে, ওইসব জায়গা থেকে আসে। ঠিক আছে, আমরা কুইজটা দেই, দেখি অ্যান্সার করো, ঝটপট অ্যান্সার করো। আকর্ষণীয় এবং ঝুলন্ত লাইকেন কোনটা? মাত্র পড়াইছি, ঠিকঠাক মতো অ্যান্সার দিও, হ্যাঁ ভুল দিও না, ঠিকঠাক মতো অ্যান্সার দিও, ভুল দিও না। ঠিক আছে, ওকে, বেশিরভাগই ঠিকঠাকই দিছো, মানে ফ্রুটিকোস যেটা আছে সেটা হবে ঝুলন্ত লাইকেন। এই যে বলছি না, ঝুলে থাকে, শাখা প্রশাখা বিশিষ্ট ঝুলে থাকে, এই যে ফ্রুটিকোস লাইকেন বলছিলাম আমি, হ্যাঁ এটাই। আচ্ছা, এখন এই গঠনগতভাবে ছাড়াও লাইকেনের আরো একটা ক্লাসিফিকেশন আছে। আমরা তো বলছি লাইকেনের ছত্রাক থাকে, ছত্রাক সদস্য থাকে, তাই না? তো এই যে ছত্রাক সদস্যটা আছে না, এই ছত্রাক সদস্যের উপর ভিত্তি করে, ছত্রাকের উপর ভিত্তি করে, ছত্রাকের উপর ভিত্তি করে, ছত্রাকের উপর ভিত্তি করে আমরা লাইকেনকে দেখতে পারবো দুই প্রকার। একটা হচ্ছে অ্যাসকোলাইকেন আর একটা হচ্ছে বেসিডিওলাইকেন। একটা হচ্ছে অ্যাসকোলাইকেন, অ্যাসকোলাইকেন, ঠিক আছে, অ্যাসকোলাইকেন। আরেকটা হচ্ছে বেসিডিওলাইকেন, বেসিডিও। তাহলে একটা হলো অ্যাসকোলাইকেন আর একটা হলো কি বেসিডিওলাইকেন, ঠিক আছে। আচ্ছা দেখি কে বলতে পারে আমরা পৃথিবীতে কোন লাইকেন বেশি দেখতে পাই? অ্যাসকোলাইকেন বেশি দেখতে পাই নাকি বেসিডিওলাইকেন বেশি দেখতে পাই? বলো, পৃথিবীতে আমরা কোন লাইকেন বেশি দেখতে পাই? বেসিডিও লাইকেন বেশি দেখতে পাই নাকি অ্যাসকো লাইকেন বেশি দেখতে পাই? ভেরি গুড, অ্যাসকো লাইকেন আমরা বেশি দেখতে পাই। তাহলে এই যে অ্যাসকো লাইকেন কাকে বলবো আর বেসিডিও লাইকেন আমরা কাকে বলবো, খেয়াল করো। এই যে ছত্রাক সদস্যটার কথা বলছি না, ছত্রাক সদস্য, এই ছত্রাক সদস্য কোন শ্রেণীর, মানে আমরা তো মানে ফানজাই যেটা আছে এটা তো আমরা একটা কিংডম বলি, তাই না? তাহলে এই যে এই কিংডম ফানজাইয়ের ভেতরে আমরা জানি যে আমাদের ছত্রাকের আবার অনেকগুলা শ্রেণী বিভাগ আছে আর কি, হ্যাঁ। সো যদি আমরা দেখি যে অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক যদি হয়ে থাকে তাহলে ওটাকে বলি অ্যাসকোলাইকেন, আর যদি বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক হয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে বেসিডিওলাইকেন। তাহলে অধিকাংশ ছত্রাক, অধিকাংশ লাইকেন হলো অ্যাসকোলাইকেন, অধিকাংশ লাইকেন হলো অ্যাসকোলাইকেন। এগুলাও পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতে আসতে দেখা যায়, হ্যাঁ। তাহলে এটা পড়া হয়ে গেল। এবারে লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব পড়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট লাইকেনের যে জিনিসটা আমরা পড়বো সেই জিনিসটা একটু দেখো। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইকেনের গঠন, হ্যাঁ। এটাও পরীক্ষায় মাঝে মাঝে গ অথবা ঘ নাম্বারের কোশ্চেনে দিতে পারে, গ অথবা ঘ নাম্বারের কোশ্চেনে দিতে পারে লাইকেনের গঠন, হ্যাঁ। লাইকেনের গঠনে কি থাকবে? শৈবাল থাকবে এবং ছত্রাক থাকবে লাইকেনের গঠনের মধ্যে। তবে আমরা যদি লাইকেনের গঠন পড়তে চাই, লাইকেনের মধ্যেও দেখবো আমরা যে বিভিন্ন রকমের মানে তোমার অংশ দেখা যায় লাইকেনের মধ্যে। ধরো আমরা এখানে যদি একটা এরকম আলাদা আলাদা অংশ দেখতে পারবো লাইকেনের মধ্যে, হ্যাঁ। ধরো আমরা একটু আলাদা আলাদা অংশগুলা বলি। তো আলাদা আলাদা অংশের মধ্যে থাকে হচ্ছে, প্রথমে থাকে হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। এই যে এই পোর্শনটুকু বললাম আমরা, এই পোর্শনটুকুর নাম হবে হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। তাহলে লাইকেনের মধ্যে আমরা কি কি অংশ পাচ্ছি? লাইকেনের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে ঊর্ধ্ব কর্টেক্স, ঠিক আছে। তাহলে ঊর্ধ্ব কর্টেক্স যেহেতু আছে তার মানে একটা নিম্ন কর্টেক্সও থাকবে। যে জায়গাতে আমরা ঊর্ধ্ব কর্টেক্স পাইলাম, ঊর্ধ্ব কর্টেক্স আছে মানে একটা নিম্ন কর্টেক্সও আছে, ঠিক আছে। এই যে নিচের যে অংশটুকু থাকবে এই অংশটুকুকে বলবো আমরা নিম্ন কর্টেক্স। নিচের যে অংশটুকু আছে এটার নাম হবে তাহলে নিম্ন কর্টেক্স, নিম্ন কর্টেক্স, ঠিক আছে। তাহলে একটা গেল ঊর্ধ্ব কর্টেক্স, একটা গেল নিম্ন কর্টেক্স। যেখানে কর্টেক্স আছে তোমরা ধরে নিবা, যেখানে কর্টেক্স আছে তোমরা ধরে নিবা যে এখানে আসলে মেডুলা ডেফিনেটলি থাকবে। কর্টেক্স যেখানেই আছে তার মানে এখানে আমাদের কি থাকবে? মেডুলা থাকবে, ওকে। এই যে এই পোর্শনটুকুকে বলতেছি আমরা হচ্ছে মেডুলা, এই পোর্শনটুকুকে বলতেছি আমরা মেডুলা। আর মাঝখানের এই যে পোর্শনটুকু আমরা পাচ্ছি, মাঝখানের এই যে পোর্শনটুকু আমরা পাচ্ছি, এই পোর্শনটুকুকে বলবো হচ্ছে আমরা আসলে শৈবাল স্তর। আসলে শৈবাল স্তরটা খুব কম থাকে, এত বেশি থাকে না, এই জন্য একটু কম করে দেখাচ্ছি আর কি। এই যে মাঝখানের এই পোর্শনটুকুকে বলতেছি আমরা শৈবাল স্তর। তাহলে এখানে এইটুকু হচ্ছে আমাদের শৈবাল স্তর, ঠিক আছে, শৈবাল স্তর। সো এখন আসি আমরা তাহলে শৈবাল স্তর ছাড়া এই ঊর্ধ্ব কর্টেক্স বলো, মেডুলা বলো, নিম্ন কর্টেক্স বলো, সব জায়গাতেই কি থাকবে? সব জায়গাতেই থাকবে হচ্ছে আমাদের ছত্রাকের হাইফি। গত ক্লাসে শিখছি না আমরা হাইফি মানে কি? এই সব জায়গাতেই থাকবে হচ্ছে কি ছত্রাকের হাইফি, ঠিক আছে। সব জায়গাতেই থাকবে হচ্ছে কি ছত্রাকের হাইফি। এখন দেখো তাইলে এই যে ঊর্ধ্ব কর্টেক্স যেটা বললাম, ঊর্ধ্ব কর্টেক্সের মধ্যে কি আছে? তাহলে যখন পরীক্ষার খাতায় যখন লিখবা এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবা। ছবি নট নেসেসারি তোমার চারুকলার স্টুডেন্টের মতো হইতে হবে, তুমি সায়েন্টিফিক দিছো কিনা সেটা। এই ঊর্ধ্ব কর্টেক্সের মধ্যে এরকম ডটেড লাইন দিলেই হবে। বর্ণনার মধ্যে লিখবা যে ঊর্ধ্ব কর্টেক্সের মধ্যে থাকবে হচ্ছে ঘন সন্নিবেশিত
ছত্রাকীয় হাইফি। তাহলে ঊর্ধ্ব কর্টেক্স কি দিয়ে তৈরি হয়েছে? ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফি। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব কর্টেক্স কি দিয়ে তৈরি হলো? ঘন সন্নিবেশিত ছত্রাকীয় হাইফি। এবারে আসো, এই যে সংক্ষিপ্ত যে স্তরটা দেখতে পাবো আমরা, সেই স্তরটাকে বলবো আমরা হচ্ছে শৈবাল স্তর। সেই স্তরটাকে কি বলবো আমরা? শৈবাল স্তর। ঠিক আছে, এখন এই শৈবাল স্তরকে আবার অনেকে বলতে পারে এটাকে বলা হয় গনিডিয়াল স্তর। ঠিক আছে, তো শৈবালকে আমরা এরকম গঠনে দেখাইতে পারি এখানে। ঠিক আছে, মানে তুমি যেরকম করে, মানে এটা নট নেসেসারি যে বইয়ে যেরকম আছে এরকমই দিতে হবে, তুমি এখানে এরকম মানে শৈবালের একটা গনিডিয়াল স্তর এরকম দেখাই দিলা। ঠিক আছে, এটা হলো শৈবালের স্তর। ঠিক আছে, তো আমরা দেখাইলাম যে এটা হচ্ছে কি শৈবালের স্তর, মানে এখানে আরো কিছু ঘন অবস্থায় থাকে আর কি, মানে আরো কিছু এরকম ঘন ঘন অবস্থায় থাকে, মানে এরকম দেখাবা। ঠিক আছে, এরকম দেখাবা। হ্যাঁ, তাহলে শৈবাল স্তর গেল। এবারে আসো হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে এই যে ছত্রাকের যে হাইফিগুলা আছে না, এই ছত্রাকের হাইফিগুলাকে, ছত্রাকের হাইফি মানে তো এরকম সূত্রাকার 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 ছত্রাক, এই ছত্রাকের হাইফিগুলাকে তুমি এরকম দিয়ে দিবা। হ্যাঁ, এগুলো ছত্রাকের হাইফি দিয়েই তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম এরকম ছত্রাকের হাইফি দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস তো তোমরা বুঝতেছো যে লাইকেনের মধ্যে আসলে ছত্রাকের জায়গাটাই বেশি, শৈবালের জায়গা কিন্তু খুব কম। লাইকেনের মধ্যে আসলে ছত্রাকের জায়গাটাই বেশি, শৈবালের জায়গা খুব কম। আর নিম্ন কর্টেক্সের মধ্যে আমরা দেখবো এই যে এরকম করে ঘন সন্নিবেশিত অবস্থায়, এরকম ঘন সন্নিবেশিত অবস্থায় আমরা ছত্রাকের কিছু কোষ পাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটু কথা আছে, যেটা হচ্ছে শৈবাল স্তর। এই শৈবাল স্তরের ভেতরে না এই ছত্রাকের কিছু হস্টোরিয়া, হ্যাঁ, শৈবালের কোষের ভেতরে ঢুকে যায়, এবং নিম্ন কর্টেক্স থেকে, এখান থেকে আমরা দেখব কিছু প্রবৃদ্ধি বের হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আমি যেভাবে দিছি এভাবে পরীক্ষা রাখলে তুমি তোমার নাম্বার যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে যাবা। এই যে প্রবৃদ্ধি যেগুলা বের হয়েছে, এই প্রবৃদ্ধিগুলোর নাম হলো রাইজাইন। এই প্রবৃদ্ধিগুলোর নাম হলো রাইজাইন। ঠিক আছে, এই প্রবৃদ্ধিগুলোর নাম হলো রাইজাইন। ঠিক আছে, প্রবৃদ্ধিগুলোর নাম কি? প্রবৃদ্ধিগুলোর নাম হলো রাইজাইন। ওকে, তাহলে একজন জিজ্ঞাসা করছে হাইফি কি? ভাই, মনে হয় গত ক্লাসের লেকচারটা করো নাই। হাইফি মানে হচ্ছে ছত্রাকের যে সূত্র কি, মানে সূত্রাকার গঠন, সেটাকেই বলা হয় হচ্ছে হাইফি। ছত্রাকের যে সূত্রাকার গঠন সেটাকেই বলা হয় হচ্ছে হাইফি। ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নাই, বেশি লেট করো নাই, ঠিকঠাক টাইমেই আসছো মোটামুটি। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে লাইকেনের গঠন বর্ণনা করো, তাহলে লাইকেনের গঠনে আমরা কি বর্ণনা করব? প্রথমে বলবো আমরা লাইকেন হচ্ছে শৈবাল ছত্রাকের সহাবস্থান। লাইকেন শৈবাল ছত্রাকের সহাবস্থান। লাইকেনের অন্তর্গঠনে এই চারটি অঞ্চল দেখা যায়: ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেরুলা এবং নিম্ন কর্টেক্স। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব কর্টেক্সে কি পাবো আমরা? ঘন সন্নিবেশিত অবস্থায় ছত্রাকীয় হাইফি থাকবে। শৈবাল স্তরের মধ্যে আমরা কি পাবো? হাইফির ফাঁকে ফাঁকে দেখবো একটা সংক্ষিপ্ত স্তর আছে, এই স্তরে শুধুমাত্র শৈবাল থাকে। তবে শৈবালের কোষের ভেতরে দেখা যাবে কি ছত্রাকের কিছু কিছু হস্টোরিয়া প্রবেশ করেছে। হস্টোরিয়া মানে কি? ছত্রাকের যেই কোষের সাহায্যে মানে ছত্রাক শোষণ করে থাকে সেই কোষকে বলে থাকি কি আমরা? হস্টোরিয়া। গত ক্লাসে পড়ছি আমরা, তাই না? আচ্ছা, এরপরে আসা হচ্ছে মেডুলা। তাহলে মেডুলার মধ্যে কি আছে? ঘন সন্নিবেশিত অবস্থায় আমরা দেখতে পাবো যে ছত্রাকের হাইফি আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে নিম্ন কর্টেক্স। নিম্ন কর্টেক্স হচ্ছে কি? মেডুলার নিচে ঘন সন্নিবেশিত অবস্থায়, মেরুলার নিচে ঘন সন্নিবেশিত অবস্থায় ছত্রাকীয় হাইফি দিয়ে নিম্ন কর্টেক্স তৈরি হয়। নিম্ন কর্টেক্স থেকে রাইজাইন নামক প্রবৃদ্ধি বের হয়। তাহলে নিম্ন কর্টেক্স থেকে কি বের হয়? রাইজাইন নামক প্রবৃদ্ধি বের হয়। ঠিক আছে, নিম্ন কর্টেক্স থেকে কি বের হয়? রাইজাইন নামক প্রবৃদ্ধি বের হয়। এটার প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো খাদ্যরস শোষণ করা। খাদ্যরস শোষণ করা। রাইজাইন কি? মূল। ভাইয়া, এটা তো একটা থ্যালাস, এর তো আসলে মূল নাই, কিন্তু মূলের যা কাজ রাইজাইন আসলে সেই কাজই করে, খাদ্যরস বা খাদ্যসার শোষণ করে নেয়। বুঝতে পারছো? খাদ্যরস বা খাদ্যসার শোষণ করে নেয়। ওকে, আচ্ছা, এরপরে মোটামুটি আমরা এই যে লাইকেনের যে গঠন আমরা বর্ণনা করলাম, গঠনের পরে আমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে, এটাও মানে এই যে গঠনের যে প্রশ্নটা পড়লাম না, এটা কিন্তু মোটামুটি 2 স্টার বলা যায় রিটেনে আসার জন্য। হ্যাঁ, এখন আমরা যে কোশ্চেনটা পড়বো সেই কোশ্চেনটা অনেক বেশি, একটা 5 স্টার। ঠিক আছে, 5 স্টার দিয়ে দিলাম। এখন আমরা তাহলে কোন কোশ্চেনটা পড়তে যাচ্ছি, চলো দেখি কোন কোশ্চেনটা পড়া যায়। এখন আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে কি, লাইকেনের মধ্যে মানে মাঝে মাঝে পরীক্ষায় এরকম একটা কোশ্চেন পাবা, দেখবা যে শৈবাল ছত্রাকের সহাবস্থান গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, এই সেই, বা এখানে কেউ কারো উপকার করে, মানে কেউ কারো ক্ষতি করে না বরঞ্চ উপকার করে, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ সহাবস্থান, এই টাইপের মানে তোমার হচ্ছে বিভিন্ন মতামত দেয় যে এটা আসলেই দুইজন দুইজনকে উপকার করতেছে। বা মাঝে মাঝে আমরা সামনে কোশ্চেন দেখব, সেই কোশ্চেন দেখে এগুলো আরো আমাদের ক্লিয়ার হবে যে তোমার হচ্ছে দুইটি উদ্ভিদ যখন একত্রে অবস্থান করে তখন উভয়ের উপর নির্ভরশীল হয়, ব্যাখ্যা করো। এই টাইপের কোশ্চেনগুলো এখানে আসবে। তার মানে আমরা এখানে যে জিনিসটা পড়বো সেটা হলো কি, একটা লাইকেনের মধ্যে শৈবাল কিভাবে উপকৃত হয়, ছত্রাক কিভাবে উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখবো এখানে যে শৈবাল কিভাবে উপকৃত হয়, শৈবাল যেভাবে উপকৃত হয়, শৈবাল
যেভাবে উপকৃত হয়। বলো তো শৈবাল কিভাবে উপকৃত হয়? শৈবাল যেভাবে উপকৃত হয়, তাহলে প্রথম পয়েন্ট, শৈবাল কিভাবে উপকৃত হবে? শৈবাল হচ্ছে ছত্রাকের মধ্যে কিন্তু আশ্রয় পাইছে। তাহলে শৈবাল হচ্ছে কি পাইলো? ছত্রাকের মধ্যে হচ্ছে একটা আশ্রয় পাইলো। শৈবাল ছত্রাকের মধ্যে একটা আশ্রয় পাইলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ছত্রাকের দেহ থেকে শৈবাল হচ্ছে কি করতে পারে? ছত্রাকের দেহ থেকে মানে শৈবাল হচ্ছে বিভিন্ন উপাদান শোষণ করতে পারে, যেমন পানি শোষণ করতে পারে। ঠিক আছে, শৈবালের দেহ থেকে, ছত্রাকের দেহ থেকে শৈবাল কি করতে পারে? বিভিন্ন উপাদান শোষণ করতে পারে। যেমন কি শোষণ করতে পারে? যেমন পানি শোষণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা ধরো বিভিন্ন লবণ শোষণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা তার মানে আমরা বুঝতেছি যে এখানে আসলে দুইজনই উপকার পায়, আশ্রয় পাইলো। তারপরে হচ্ছে ছত্রাক কি করবে? যে পরিবেশ থেকে পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প, ঠিক আছে, এইসব শৈবালকে দিয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে শৈবাল হচ্ছে পানি, খনিজ লবণ, ঠিক আছে, জলীয় বাষ্প ছত্রাক থেকে পেয়ে থাকে। পানি, খনিজ লবণ, জলীয় বাষ্প এগুলা লাভ করে থাকে। ঠিক আছে, এগুলার জন্য সে কার উপর ডিপেন্ড করে? ছত্রাকের উপর সে হচ্ছে ডিপেন্ড করতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করো, ছত্রাকের দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাই অক্সাইড শৈবাল কি করতেছে? শৈবাল হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য গ্রহণ করে। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে শৈবাল কি করবে? সালোক সংশ্লেষণ করবে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ করবে। এই তিনটাই হচ্ছে তার প্রধান উপকারিতা। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে কি, শৈবালকে নিরাপত্তা দেয়। এই যে এখানে যদি তুমি একটু খেয়াল করো, শৈবালের স্তরটা কিন্তু ছত্রাকের ভেতরে আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে শৈবাল কি পায়? একটা দৈহিক নিরাপত্তা পায়। স্যারের বইতে এরকম একটা পয়েন্ট পাবা তোমরা, যে শৈবাল হচ্ছে কি এখানে একটা দৈহিক নিরাপত্তা লাভ করে। ওকে, এবারে আসো তাইলে আমাদের ছত্রাক কিভাবে উপকৃত হয়। আমার এইচএসসি পরীক্ষায়ও আমার মনে পড়ে এই প্রশ্নটা আমার লিখতে হয়েছিল, ছত্রাক যেভাবে উপকৃত হয়। আমি এইচএসসি পরীক্ষা দিছি আজ থেকে অনেক বছর আগে। কয় বছর আগে? 11 বছর আগে, বুঝছো? তো ছত্রাক নিশান একটা কোশ্চেন করেছে যে শৈবালের কি হস্টোরিয়া থাকে? না, ছত্রাকের হস্টোরিয়া থাকে। শৈবালের তো হস্টোরিয়া থাকে না। শৈবালের কি হস্টোরিয়া থাকে? শৈবালের হস্টোরিয়া থাকে না। ঠিক আছে, শৈবালের হস্টোরিয়া থাকে না। ওকে, এখন ছত্রাক কিভাবে উপকার পায়? এই যে শৈবাল হচ্ছে কি করতেছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতেছে। ছত্রাক কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে? পারবে না কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকেই আসা যায়, এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি খাদ্য। ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি খাদ্য এবং অক্সিজেন গ্রহণ করে। এরপরে খেয়াল করো, এই যে ছত্রাকের দেহে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয়, এই বর্জ্যগুলা হচ্ছে শৈবাল গ্রহণ করার মাধ্যমে অপসারিত হয়। তাহলে বর্জ্য পদার্থ অপসারণেও ছত্রাক কি করে? উপকার পায়। ঠিক আছে, বর্জ্য পদার্থ অপসারণেও ছত্রাক কি করে? উপকার পায়। ঠিক আছে, এই হচ্ছে শৈবালও উপকার পায়, আবার হচ্ছে কি ছত্রাকও উপকার পাইতে পারে। ওকে, আচ্ছা এখানে আরেকটু কথা আছে, এই যে শৈবাল যে অংশটা না, এই শৈবাল অংশটাকে আমরা কি বলে থাকি? যেহেতু এখানে সালোক সংশ্লেষণ হয়, তো শৈবাল অংশকে বলা হয় হচ্ছে ফটোবায়ন্ট। তাই লাইকেনের শৈবাল সদস্যকে বলা হয় ফটোবায়ন্ট। ঠিক আছে, আর লাইকেনের ছত্রাক সদস্যকে বলা হয় হচ্ছে মাইকোবায়ন্ট। তাহলে একটা হচ্ছে মাইকোবায়ন্ট আর একটা হচ্ছে কি ফটোবায়ন্ট। একটা হলো মাইকোবায়ন্ট আর একটা হলো কি ফটোবায়ন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি মিথজীবিতা। আমরা মোটামুটি এই জিনিসগুলা কিন্তু পড়ে ফেলছি, তাই না? আচ্ছা এখন বলো তো, ছত্রাকের চেয়ে শৈবালের গুরুত্ব বেশি নাকি কম? বলো দেখি। ছত্রাকের গুরুত্ব বেশি না শৈবালের গুরুত্ব বেশি? মাইকোবায়ন্ট কেন বলা হয়? মাইকো কথাটা বলতে বোঝায় আসলে ছত্রাক। মাইকোলজি পড়ছো না তোমরা? মাইকোলজিতে ছত্রাক নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এই যে আমাদের যে গঠনের মধ্যে আমরা দেখি ছত্রাকের অংশ বেশি, শৈবালের অংশ কম। মনে রাখবা, যে কম তার গুরুত্বই বেশি। আসলে শৈবালের গুরুত্বটাই এখানে বেশি, কারণ শৈবাল এককভাবে বাঁচতে পারে, কিন্তু ছত্রাক এককভাবে বাঁচতে পারবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা।
ঠিক আছে, শৈবালের গুরুত্ব বেশি, ভেরি গুড ভেরি গুড, শৈবালের গুরুত্ব বেশি। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলা কিন্তু পড়ে নিলাম। এখন আরেকটা জিনিস একটু পড়াই দিই, সেটা হলো কি জনন। এই যে লাইকেনের জনন কিভাবে হবে, তাইলে লাইকেনের জনন কিভাবে হবে? ঠিক আছে, আমরা জানি যে শৈবাল ছত্রাকের জনন যখন আমরা পড়লাম, আমরা কি কি পড়ছিলাম, যে অঙ্গজ জনন হয়, অযৌন জনন হয়, যৌন জনন হয়, এগুলা পড়ছিলাম আমরা, তাই না? লাইকেনেও একইভাবে আমরা পাবো, অঙ্গজ পাবো, অযৌন পাবো, যৌন পাবো, অঙ্গজ পাবো, অযৌন পাবো, আরেকটা হচ্ছে কি যৌন পাবো। ঠিক আছে, তাহলে লাইকেনের জনন আমরা কয় রকম পাবো ভাইয়া? লাইকেনের জনন আমরা 3 রকম পাবো। লাইকেনের জনন আমরা 3 রকম পাবো। অঙ্গজ, অঙ্গজ হচ্ছে কি ওই যে শৈবালের মতোই, ঠিক আছে, দেহ অঙ্গ বরাবর হচ্ছে কি মানে তোমার ভেঙে যেতে পারে, নতুন নতুন সদস্য আসতে পারে। অযৌন, অযৌন মানে কি স্পোরের মাধ্যমে বংশ বিস্তার করবে। আরেকটা হলো কি যৌন, ঠিক আছে, আরেকটা হলো যৌন। এখন স্পোরের তো বিভিন্ন নাম থাকে, যেমন আমরা ছত্রাকের ক্ষেত্রে পড়েছি না, কনিডিয়া, ঠিক আছে, এরকম তো বিভিন্ন নাম থাকে। এরকম আমাদের লাইকেনের যে স্পোর, এই স্পোরের নাম হলো সোরিডিয়া, আরেকটা হলো কি ইসিডিয়া। সোরিডিয়া আরেকটা হলো ইসিডিয়া, সোরিডিয়া ইসিডিয়া, ঠিক আছে, সোরিডিয়া ইসিডিয়া, এগুলা এমসিকিউতে আসে। হ্যাঁ, এখানে হচ্ছে সোরিডিয়া, সোরিডিয়া আরেকটা হলো কি ইসিডিয়া, সোরিডিয়া আরেকটা হলো ইসিডিয়া, এগুলো এমসিকিউতে আসে। আর যৌন জনন যখন হয় তখন দেখো আমরা মানে এদের তো আসলে যৌন জনন মানে আমরা কি বুঝি? আমরা পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিটের মিলনকে বুঝি, তাই না? তাহলে পুং গ্যামিটের এবং স্ত্রী গ্যামিটের নাম থাকে, পুং গ্যামিটের নাম থাকে এবং স্ত্রী গ্যামিটের নাম থাকে, এবং এদের পুং গ্যামিটের নাম তো আমরা সাধারণত বলে থাকি শুক্রাণু, স্ত্রী গ্যামিটের নাম আমরা ডিম্বাণু বলে থাকি। হ্যাঁ, এবং এই জনন অঙ্গ যেখানে এই গ্যামিটগুলো উৎপন্ন হবে, সেই জনন অঙ্গগুলার নামগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এখানে দেখো লাইকেনের পুং জননাঙ্গকে বলা হয় স্পার্মোগোনিয়াম, লাইকেনের পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে স্পার্মাগোনিয়াম, ঠিক আছে, স্পার্মাগোনিয়াম। মনে রাখবা, পুং মানে স্পার্মকে উৎপন্ন করতে পারে, পুরুষ উৎপন্ন করতে পারে, এজন্য এটার নাম হয় কি স্পার্মাগোনিয়াম, স্পার্মাগোনিয়াম, ঠিক আছে, স্পার্মাগোনিয়াম, ঠিক আছে। আর স্পার্মাগোনিয়াম মানে হচ্ছে পুং জননাঙ্গ, পুং জননাঙ্গ, ওকে। আচ্ছা, আর আরেকটা হলো কি, আরেকটা হলো কার্পাগোনিয়াম, আরেকটা হলো কার্পাগোনিয়াম, ঠিক আছে, আরেকটা হলো কার্পাগোনিয়াম। তাহলে কার্পাগোনিয়াম মানে কি? কার্পাগোনিয়াম মানে হলো স্ত্রী জননাঙ্গ, কার্পাগোনিয়াম মানে হলো স্ত্রী জননাঙ্গ, ঠিক আছে, স্ত্রী জননাঙ্গকে বলবো আমরা কার্পাগোনিয়াম, কার্পাগোনিয়াম, ওকে। আচ্ছা, সোরিডিয়া এসিডিয়া মনে রাখো, এটা মোটামুটি এমসিকিউ এর জন্য আসে, এটা সিকিউতে আসে না, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে। এখন অর্থনৈতিক গুরুত্ব, এটা মাঝে মাঝে সিকিউতে আসে, যেমন মানুষের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে কিছু কিছু জিনিস একটু ইম্পর্টেন্ট, যেমন খেয়াল করো, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় কারণ লাইকেনের মধ্যে একটা কার্বোহাইড্রেট থাকে, ওই কার্বোহাইড্রেটটার নাম হলো লাইকেনিন। কার্বোহাইড্রেট মানে তো বুঝো, যেটা আমাদের শর্করা জাতীয় খাদ্য দিয়ে থাকে আর কি। পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় রেনডিয়ার মস। রেনডিয়ার মস কোন ধরনের পশুর খাদ্য জানো না কেউ? রেনডিয়ার মস কোন মানে এই সোরিডিয়া মানে এটা একটা স্পোর ভাইয়া, স্পোরের নাম। হ্যাঁ, স্পোর যেটা অঙ্কুরিত হয়ে, বীজ যেরকম অঙ্কুরিত হয়ে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে, এরকম স্পোর অঙ্কুরিত হয়ে নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে। বীজ সাধারণত ফুল থেকে তৈরি হয়, এই স্পোরটা ফুল থেকে না, দৈহিক কোনো কোষ থেকে তৈরি হবে, এটাই বেসিক পার্থক্যটা। হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে বেসিক পার্থক্যটা। আচ্ছা বলো, এই রেনডিয়ার মস হরিণ, হরিণ হরিণ এবং গবাদি পশু বলা হয়েছে বলগা হরিণের প্রিয় খাদ্য আর কি। টিউমার প্রতিরোধক, ব্যথা নিরাময়ক এবং ভাইরাস প্রতিষেধক কি এখানে ওষুধ পাওয়া যায় আর কি, ঠিক আছে, এখানে ভাইরাস প্রতিষেধক ওষুধ পাওয়া যায়। এই টিউমার প্রতিরোধক যে ওষুধ, এটা লাইকেন থেকে আমরা কি পাই? উষ্ণ এবং ইভোসিন, উষ্ণ এবং ইভোসিন নামে একটা ক্রিম পাওয়া যায়। তাহলে এই যে টিউমার প্রতিরোধী কারা? টিউমার প্রতিরোধী হচ্ছে উষ্ণ, ঠিক আছে, এবং ইভোসিন, উষ্ণ এবং ইভোসিন, এই নামগুলা যখন তুমি এটা রিটেন কোশ্চেনে লিখবা, ধরো তোমার এক বন্ধু লিখছে হচ্ছে সরাসরি যে টিউমার প্রতিরোধী হিসেবে লাইকেন ব্যবহার করা হয়, আর তুমি লিখছো হচ্ছে টিউমার প্রতিরোধী উষ্ণ এবং ইভোসিন নামে অ্যান্টিসেপটিক ক্রিম তৈরিতে লাইকেন মানে ব্যবহার করা হয়, কার নাম্বারটা বেশি হবে? ডেফিনেটলি যে এই তথ্যগুলা দিতে পারবা। সো বায়োলজি তোমরা বলো যে আমরা তো লিখে আসি, নাম্বার পাই না কেন? কোয়ালিটি লেখাটা লিখতে হবে, কোয়ালিটি লেখাটা লিখলে দেখবা যে তোমার নাম্বার পাওয়াটাও আসলে সহজ হয়ে যায় আর কি, ঠিক আছে, আসলে সহজ হয়ে যায়। এরপরে খেয়াল করো, এই যে
অ্যান্টিবায়োটিক রূপে। এই যে বলছে না অ্যান্টিবায়োটিক রূপে, অ্যান্টিবায়োটিকের কথাটা এখানে দেয় নাই। অ্যান্টিবায়োটিক রূপে আমরা কি পাবো? অ্যান্টিবায়োটিক। আমরা লাইকেন থেকে অ্যান্টিবায়োটিক বানাইতে পারি। আর লাইকেন থেকে যে অ্যান্টিবায়োটিক বানাবো, আমরা কোন অ্যান্টিবায়োটিকটা পাবো লাইকেন থেকে? হ্যাঁ, জানো নাকি কেউ? আমরা কোন অ্যান্টিবায়োটিকটা পাবো লাইকেন থেকে? মানে যেটা হলো উসনিক অ্যাসিড, এই উসনিক অ্যাসিড পাই আমরা, ঠিক আছে? উসনিক অ্যাসিড। তাহলে লাইকেন থেকে আমরা কোন অ্যান্টিবায়োটিক পাবো? উসনিক অ্যাসিড, ঠিক আছে? লাইকেন থেকে আমরা কোন অ্যান্টিবায়োটিক পাবো? আমরা পাবো হচ্ছে উসনিক অ্যাসিড। ওকে, অ্যান্টিবায়োটিক তো মানে বুঝো, যেটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর কি, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেটা, সেটাকে বলি আমরা উসনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো এনজাইনা নামক হৃদরোগের, এনজাইনা মানে কি? ওই যে প্রথম ক্লাসে মানে প্রথম লেকচারে, সেকেন্ড লেকচারে মনে হয় আমি পড়াইছিলাম তোমাদেরকে যে এনজাইনা মানে হচ্ছে অক্সিজেন যায় না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা ওইটাকে বলি এনজাইনা। এই লাইকেন থেকে কোন জিনিসটা এনজাইনার তোমার হচ্ছে চিকিৎসায় ব্যবহার করা হয়? এটাকে বলা হয় ইরাইথ্রিন। ইরাইথ্রিন, তাহলে কেমিক্যালটার নাম হলো ইরাইথ্রিন। তাহলে লাইকেন থেকে পাওয়া যায় হলো ইরাইথ্রিন নামক এক ধরনের ওষুধ, যেটা এনজাইনা প্রতিরোধে ব্যবহার করা হয়। জলাতঙ্কের ওষুধ, এটা এমসিকিউতে অনেকবার পাবা। জলাতঙ্কের ওষুধ, এটা এমসিকিউতে অনেকবার পাবা। পেলটিজেরা, জলাতঙ্কের ওষুধ হলো পেলটিজেরা। জলাতঙ্কের ওষুধ হলো পেলটিজেরা, ঠিক আছে? পেলটিজেরা জলাতঙ্কের ওষুধ বানানো হয়। জলাতঙ্কের ওষুধ বানানো হয় কোনটি থেকে? ঠিক আছে, উত্তর হলো পেলটিজেরা, ঠিক আছে? পেলটিজেরা জলাতঙ্কের ওষুধ হিসেবে পেলটিজেরা, ঠিক আছে? যক্ষার ওষুধ রূপে কোনটা ব্যবহার করা হয়? যক্ষার ওষুধ হিসেবে হচ্ছে এটা বলা হয় সেট্রারিয়া। সেট্রারিয়া, ঠিক আছে? যক্ষার ওষুধ রূপে ব্যবহার করা হবে হচ্ছে, আচ্ছা এগুলার নিচে দাগ দিতে হবে, হ্যাঁ, অথবা ইটালিকে লিখতে হবে। লিখা তো আর ইটালিকে সম্ভব না, টাইপ করা সম্ভব। সেট্রারিয়া, সেট্রারিয়া, ঠিক আছে? তাহলে আমরা কি ব্যবহার করতে পারি যক্ষার ওষুধ তৈরিতে? যক্ষা মানে হচ্ছে কি, ওই যে টিউবারকুলোসিস যেটাকে বলি আর কি, সেটা, ঠিক আছে? সেট্রারিয়া ব্যবহার করতে পারি, সেট্রারিয়া, ঠিক আছে? যক্ষার ওষুধ তৈরিতে আমরা সেট্রারিয়া ব্যবহার করতে পারি। ওকে, আরেকটা আছে, সেটা হলো হুপিং কফ। এটাও পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, ক্ল্যাডোনিয়া, হুপিং কফ। তাহলে ক্ল্যাডোনিয়া, হুপিং কফ, হুপিং কফ, হুপিং কফের ওষুধ তৈরিতে মানে ব্যবহার করা হয় হচ্ছে ক্ল্যাডোনিয়া, ক্ল্যাডোনিয়া, ঠিক আছে? তাহলে আমরা একটু রিক্যাপ করি, যে আমরা মানে যখন লিখবো একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা লিখবো যে লাইকেনিন নামে কার্বোহাইড্রেট পাওয়া যায়, সো এটা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। রেন্ডিয়ার মস, যেটি একটি লাইকেন, এটা বলগা হরিণ এবং গবাদি পশুর একটা জনপ্রিয় বা প্রিয় একটা খাদ্য আর কি, হ্যাঁ। টিউমার প্রতিরোধী উষ্ণ এবং ইবোসিন নামে অ্যান্টিসেপটিক ক্রিম লাইকেন থেকে পাওয়া যায়। অ্যাঞ্জাইনা নামক মারাত্মক হৃদরোগে ইরাইথিন তৈরি করতে লাইকেন ব্যবহার করা হয়। জলাতঙ্কের ওষুধ হিসেবে পেলটিজেরা, যক্ষার ওষুধ তৈরিতে সেট্রারিয়া এবং হুপিং কফের ওষুধ তৈরিতে ক্ল্যাডোনিয়া নামে ছত্রাক মানে ক্ল্যাডোনিয়া নামে লাইকেন ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক তৈরিতে মানে উসনিক অ্যাসিড নামের অ্যান্টিবায়োটিক আছে, যেটা গ্রাম পজিটিভ, মানে হলো যেই ধরনের ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর মোটা, সেই ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তৈরি করতে কাজে লাগে আর কি, হ্যাঁ। সো দেখো কোশ্চেন সলভ করি এখন, হ্যাঁ। তাহলে দেখো লাইকেনের আমরা কি কি পড়লাম, অনেক কিছু পড়ে ফেলছি। লাইকেনের প্রকারভেদ পড়ছি, লাইকেন কাকে বলে পড়ছি, ঠিক আছে? তারপরে লাইকেনের গঠন পড়ছি, শৈবাল কিভাবে উপকার পায়, ছত্রাক কিভাবে উপকার পায় পড়ছি, জনন পড়ছি, হ্যাঁ, উপকারিতা, লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব সব পড়ে ফেলছি। তো দেখো থ্যালোফাইটা বিভাগে স্বভোজী জীব, পরভোজী জীব একত্রে অবস্থান করে জীবদেহ তৈরি করছে, এটাকে কি বলবো? মিথজীবিতা। দেখো উদ্দীপকের জীব দেহের ক্ষেত্রে স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ, আশ্রয় গ্রহণ করছে, এটা সত্য কথা, ট্রু। পরভোজী জীবে রাইজোয়েড থাকে, রাইজোয়েড তো থাকবে না, এটা ফলস। রাইজোয়েড থাকবে ব্রায়োফাইটাতে। পরভোজী জীবের বর্জ্য স্বভোজীবী জীব গ্রহণ করে, এটা তো ট্রু। পরভোজী মানে ছত্রাক, ছত্রাকের বর্জ্যটা কিন্তু শৈবাল গ্রহণ করতেছে, তার মানে এটাও কিন্তু কি হলো? ট্রু হলো। 1 নাম্বার আর 3 হলো কারেক্ট, তার মানে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। শাখা প্রশাখা বিশিষ্ট আকর্ষণীয় লাইকেন কোনটা? ফ্রুটিকোস, ঠিক আছে? লাইকেন কোনটির সহাবস্থান? এটা ছত্রাক এবং শৈবালের সহাবস্থান, ঠিক আছে? মস না ফার্ন না, এটা ছত্রাক এবং শৈবালের সহাবস্থান, ঠিক আছে? আচ্ছা দেখো এ হচ্ছে কি সবুজ, তার মানে হচ্ছে আমরা এ বলতে বুঝাচ্ছি শৈবাল, তাহলে এখানে এ হচ্ছে শৈবাল, ঠিক আছে? এ হচ্ছে এখানে শৈবাল। ওকে, আর বি হচ্ছে কি তাহলে? দেখো বি থ্যালোফাইটিক অসবুজ, তাহলে বি হচ্ছে এখানে ছত্রাক, তাহলে বি হলো ছত্রাক। এখন খেয়াল করো উদ্দীপকের গ্রুপ এ এবং গ্রুপ বি ভুক্ত উদ্ভিদ সমূহের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বতন্ত্র উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে কি লিখবা এখানে? উদ্দীপকের এ হচ্ছে শৈবাল, বি হচ্ছে ছত্রাক, এদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে লাইকেন নামের উদ্ভিদ তৈরি হয়। লাইকেনে শৈবাল যেভাবে উপকার পায়, ছত্রাক যেভাবে উপকার পায়, তারপরে লিখবা পরিশেষে বলা যায় আবার যেটা আছে সেটা, ঠিক আছে? তো মানে এই যে শৈবাল ছত্রাক কিভাবে উপকার পায়, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। আচ্ছা তারপরে খেয়াল করো
উদ্দীপকে বর্ণিত থ্যালাসে সংশ্লিষ্ট দুই ধরনের উদ্ভিদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। বলছি না যে এই কোশ্চেনটা বারবার আসবে, শৈবাল কিভাবে উপকার পায়, ছত্রাক কিভাবে উপকার পায়, এখানেও একই কথা। হ্যাঁ, তো আমরা এখন আমাদের লাইকেন চ্যাপ্টার শেষ করে ফেলছি, চলো আমরা এখন ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা সম্পর্কে শুরু করি। এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা সম্পর্কে গত ক্লাসের জিনিসগুলো একটু রিক্যাপ করো। আমাদের কিছু টার্মিনোলজি গত ক্লাসে আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে? কি কি টার্মিনোলজি পড়ে আসছিলাম একটু আমরা যদি খেয়াল করি, কি কি টার্মিনোলজি আমাদের এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়তে গিয়ে কাজে লাগবে। দেখো, হ্যাপ্লয়েড টার্মিনোলজি, টার্মিনোলজি 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 মানে কি, মানে টার্ম, কোনটা মানে অর্থ কি। হ্যাঁ, তোমরা যারা মানে যখন যে চ্যাপ্টারটা পড়ো বায়োলজির, এই অর্থগুলা একটু লিখে রাখার চেষ্টা করবা। অনেকে বায়োলজিক্যাল ডিকশনারি বানায়, বলে এরা আমার বায়োলজি ডিকশনারি, ঠিক আছে? তাহলে এই হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে যেই কোষে এক সেট ক্রোমোজোম আছে, ডিপ্লয়েড মানে হচ্ছে যেই কোষে দুই সেট ক্রোমোজোম আছে, ঠিক আছে? আমরা হ্যাপ্লয়েডকে এন দিয়ে প্রকাশ করি, ডিপ্লয়েডকে টুয়াইস এন দিয়ে প্রকাশ করি। অ্যান্ড যেই জীবের প্রধান অবস্থা বা দেহের প্রধান কোষটা হলো মানে হ্যাপ্লয়েড কোষ, ওই ধরনের কন্ডিশনকে আমরা বলি গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটিক কোষ, গ্যামিটোফাইটিক। ওই উদ্ভিদটাকে বলা হয় গ্যামিটোফাইটিক উদ্ভিদ, বুঝতে পারছো? ওই উদ্ভিদটাকে বলা হয় গ্যামিটোফাইটিক উদ্ভিদ। ওকে, গ্যামিটোফাইটিক উদ্ভিদ। আর যেটা টুয়াইজেন, এটাকে বলি কি আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ, স্পোরোফাইটিক উদ্ভিদ। তাহলে যেটা টুয়াইজেন এটাকে বলবো কি আমরা স্পোরোফাইটিক উদ্ভিদ। ওকে, ঠিক আছে? বাংলায় গ্যামিটোফাইটিককে বলা হয় হচ্ছে লিঙ্গধর, লিঙ্গধর। আর এটাকে বলা হয় হচ্ছে রেণুধর। এগুলো আমরা গত ক্লাসে কিন্তু পড়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসে নতুন আরেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হলো কি, এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এগুলো পড়তে গিয়ে নতুন একটা অর্থবোধক শব্দ পড়তে হবে আমাদের, জনুক্রম। জনুক্রম, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা এবং জিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় জনুক্রম। তাহলে পর্যায়ক্রমিক জনুক্রম অর্থ কি? জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হবে হচ্ছে জনুক্রম, ঠিক আছে? তাহলে এটা একটা পর্যায়ক্রমিক আবর্তন, এটা একটা পর্যায়ক্রমিক আবর্তন, পর্যায়ক্রমিক আবর্তন, ঠিক আছে? পর্যায়ক্রমিক আবর্তন। এখন খেয়াল করো, যেখানে আমরা ব্রায়োফাইটা সম্পর্কে পড়লাম, ব্রায়োফাইটাতে পড়ছি আমরা যে এটার গ্যামিটোফাইটিক দশাটা হচ্ছে প্রধান। তাহলে ব্রায়োফাইটার মধ্যে আমরা কোন দশাটা প্রধান পাবো ভাইয়া? ব্রায়োফাইটার মধ্যে আমরা গ্যামিটোফাইটিক, ব্রায়োফাইটার মধ্যে আমরা এর গ্যামিটোফাইটিক দশা যেটা আছে এটা পাবো হচ্ছে প্রধান। তাহলে ব্রায়োফাইটার মধ্যে কোন দশাটা প্রধান? গ্যামিটোফাইটিক দশা প্রধান। আর টেরিডোফাইটার মধ্যে হচ্ছে স্পোরোফাইটিক দশাটা প্রধান, ঠিক আছে? স্পোরোফাইটিক, তাহলে স্পোরোফাইটিক দশা প্রধান, স্পোরোফাইটিক দশা প্রধান, ঠিক আছে? স্পোরোফাইটিক দশা প্রধান। ওকে, আচ্ছা, মানে টুয়াইজেন দশাটা প্রধান আর এখানে এন দশাটা প্রধান। এটা একদম ভেরি বেসিক, এটা থেকে আমাদের পড়াটা আজকে শুরু করতে হবে। এবং আমরা গত ক্লাসে এটাও পড়ছিলাম, মনে করে দেখো, যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা দুইটাকেই আমরা বলছিলাম কি, মানে এগুলা হলো থ্যালোফাইটার অন্তর্ভুক্ত, তাই না? আমরা পড়ছিলাম ব্রায়োফাইটা হলো কানা মামা আর টেরিডোফাইটা হলো ভালো মামা। মনে করে দেখো, শৈবাল ছত্রাক যেটা হলো কি, মানে থ্যালোফাইটা, হ্যাঁ, মানে এগুলা হলো কি আমাদের বলি যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই তিনটা হচ্ছে আমাদের শ্রেণী, তাই না? মানে তিনটা হলো আমাদের কি বিভাগ ছিল, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর একটা হলো কি টেরিডোফাইটা, তাই তো? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তো এখন থ্যালোফাইটার মধ্যে শৈবাল ছত্রাক পড়ে আসছি, ওগুলাকে বলছি নাই মামা। ব্রায়োফাইটার মধ্যে এটারে বলছিলাম কানা মামা, মানে কিছু কিছু আছে। টেরিডোফাইটাকে বলছি ভালো মামা, ওর সব কিছুই আছে। হ্যাঁ, তো গত ক্লাসটা একটু মনে করার চেষ্টা করো, দেখবা পড়তে একটু ভালো লাগতেছে। উদ্ভিদকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, গত ক্লাসে দেখাই দিছি, ক্রিপ্টোগ্যামস, ফেনেরোগ্যামস। ক্রিপ্টোগ্যামস এটা মানে হচ্ছে, ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে অবীজী, এর কোনো বীজ হয় না, অবীজী। কেন অবীজী? কারণ এটা অপুষ্পক, অপুষ্পক, ঠিক আছে? অপুষ্পক, অপুষ্পক এবং অবীজী, এটার কোনো বীজ হবে না। ফেনেরোগ্যামস এটা হচ্ছে কি সপুষ্পক, ফেনেরোগ্যামস হচ্ছে সপুষ্পক এবং এটা সবীজী, এটাতে বীজ হবে, ঠিক আছে? And যেখানে বীজ হয় না সেখানে তাহলে কি হয় ভাই? স্পোর হয়। তাহলে যখনই আমরা এই স্পোর কথাটা পড়বো, স্পোর মানে কি? এটা এক ধরনের অযৌন জননের মাধ্যম, এটা এক ধরনের অযৌন জননের মাধ্যম। স্পোর অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করতে সক্ষম, ঠিক আছে? স্পোর মানে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ তৈরি করতে সক্ষম, ঠিক আছে? এখন দেখো, এখানে আমরা বলে থাকি শৈবাল এবং ছত্রাক হচ্ছে কি লোয়ার ক্রিপ্টোগ্যামস,
আর টেরিডোফাইটা হচ্ছে কি একটা হায়ার ক্রিপ্টোগ্যামস। তাহলে টেরিডোফাইটা কি ভাইয়া একটা হায়ার ক্রিপ্টোগ্যামস, বুঝতে পারছো? মানে লোয়ার আর হায়ারের মানে কি, মানে এর উন্নত বৈশিষ্ট্য বেশি আছে। আমরা যখন টেরিডোফাইটা পড়ি তাহলে দেখবো কি বেশি বেশি উন্নত বৈশিষ্ট্যগুলো আমরা টেরিডোফাইটাতে দেখতে পারবো আর কি, ঠিক আছে? বেশি বেশি, এটা 6 নাম্বার চ্যাপ্টার পড়তেছি এখন। হ্যাঁ, কে জানি বলছো ভাই এটা কোন চ্যাপ্টার? এটা 6 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে ভাইয়া ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটা হচ্ছে মধ্যবর্তী। তোমরা এখন যেরকম ইন্টারমিডিয়েটে পড়ো বলা হয় না মধ্যবর্তী, তাহলে এই যে এটার মধ্যে হায়ার হলো টেরিডোফাইটা, লোয়ার হলো শৈবাল ছত্রাক, তাহলে মধ্যবর্তী কে? তাহলে এখানে মধ্যবর্তী ক্রিপ্টোগ্যামস, এই যে এখানে মধ্যবর্তী ক্রিপ্টোগ্যামস যদি আমরা বলা হয় তাহলে বলবো ব্রায়োফাইটা। তাহলে এই ব্রায়োফাইটার কিছু উন্নত বৈশিষ্ট্য আছে, কিছু অনুন্নত বৈশিষ্ট্য আছে, আমরা এগুলা পড়বো একটু পরে, যে ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য কারা আর ব্রায়োফাইটার অনুন্নত বৈশিষ্ট্য কারা, ঠিক আছে? দেখো এখন তো ব্রায়োফাইটাকে বলা হয়েছে মশবর্গীয় উদ্ভিদ বা উভচর উদ্ভিদ বা অ্যামফিবিয়াস উদ্ভিদ নামে পরিচিত, ঠিক আছে? এখন এখানে কিছু কথা আছে, এই যে উভচর উদ্ভিদ, হ্যাঁ, ব্রায়োফাইটাকে আমরা কেন উভচর উদ্ভিদ বলি, এটা খ নাম্বারের কোশ্চেন। ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়? উত্তর হইল ব্রায়োফাইটার মানে ব্রায়োফাইটার জীবনচক্রে অবশ্যই জলজ মাধ্যম প্রয়োজন হয়, কারণ ব্রায়োফাইটার নিষেক ক্রিয়ার জন্য জলজ মাধ্যমের উপর নির্ভর করে। তাহলে ব্রায়োফাইটা স্থলজ পরিবেশে জন্মালেও এর জননের জন্য বা এর প্রজননের জন্য জলজ মাধ্যম প্রয়োজন হয়, এজন্য ব্রায়োফাইটাকে আমরা বলতে পারি উভচর উদ্ভিদ, বুঝতে পারছো? তাহলে ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ কেন? যদিও এটা একটা স্থলজ উদ্ভিদ, তবে এর জননের জন্য জলজ মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে? মানে জনন মানে নিষেক ক্রিয়ার জন্য জলজ মাধ্যমের প্রয়োজন হয়, এজন্য এটাকে বলা হয়েছে উভচর উদ্ভিদ। এটাকে বলা হয় অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। দেখো আমরা যখন বাংলায় আমরা যখন হচ্ছে তোমার বিপরীতার্থক শব্দ পড়ি, বলে না সমান অসমান, সুন্দর অসুন্দর, হ্যাঁ, এরকম ভাবে কিন্তু ইংলিশেও হয়। ভাস্কুলার এটার বিপরীত শব্দ হলো অ্যাভাস্কুলার। গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, খেয়াল করে দেখো যে এর মধ্যে মানে ভাস্কুলার টিস্যু কোথায় আছে? ভাস্কুলার টিস্যু পাওয়া যায় হচ্ছে আমরা বলে থাকি টেরিডোফাইটার পর থেকে যারা আছে তারা। টেরিডোফাইটার আগে যারা আছে অর্থাৎ ব্রায়োফাইটা বলো, শৈবাল বলো, ছত্রাক বলো, এদের কিন্তু ভাস্কুলার টিস্যু নাই। বলছিলাম যে এদের গাড়ি নাই, বাড়ি নাই, গাড়ি কোত্থেকে আসবে, তাই না? সো এরা হলো অ্যাভাস্কুলার। তাহলে যেখানে ভাস্কুলার টিস্যু বা আমাদের হচ্ছে পরিবহন টিস্যু অনুপস্থিত তাদেরকে বলবো আমরা অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এখন আসো এই ব্রায়োফাইটার যে বিভাগ আছে, ব্রায়োফাইটার বিভাগের 3টা শ্রেণী আছে। হ্যাপাটিকি, ঠিক আছে, 3টা শ্রেণী আছে, একটা হলো হ্যাপাটিকি, একটা হলো অ্যান্থোসিরোটি, একটা হলো মাসাই। হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি আর একটা হলো কি মাসাই। এখন প্রশ্ন হলো, এটাও খ নাম্বারের কোশ্চেনে আসে, লিভারওয়ার্ট বলতে কি বুঝায়? লিভারওয়ার্ট বলতে কি বুঝায়? তো তুমি তখন বলবা যে হ্যাপাটিকি শব্দ মানে হ্যাপাটিকি শ্রেণীর ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত, এগুলো প্রত্যেকটা অল্প কথায় লিখবা, ফুল মার্কস পাবা। ব্রায়োফাইটার অন্তর্ভুক্ত হ্যাপাটিকি শ্রেণীর সদস্যকে লিভারওয়ার্ট বলা হয়, ঠিক আছে, লিভারওয়ার্ট বলা হয়। তারপরে লিখবা কারণ হলো এই হ্যাপাটিকি সদস্য যারা আছে, এই হ্যাপাটিকি সদস্যের অন্তর্ভুক্ত যারা আছে, এদের বাহ্যিক গঠন দেখতে অনেকটা যকৃতের মতো, ঠিক আছে, বা ইংলিশে এটাকে লিভারের মতো বলা হয়, এজন্য এটাকে বলা হয়েছে লিভারওয়ার্ট, ঠিক আছে? এই যে দেখো লিভার দেখতে অনেকটা এরকম না, এই যে আমাদের হেপাটিকি শ্রেণীর সদস্য যারা আছে এরা দেখতে অনেকটা লিভারের মতো গঠন বা যকৃতের মতো গঠন, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে আমাদের এটা, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে মানে লিভার ওয়ার্ড, ঠিক আছে? এই যে এখানেও বলছে লিভার ওয়ার্ড ব্যবহার করা হয়। তাহলে হেপাটিকি, অ্যান্থোরেসিটি আর একটা হলো কি মাসাই। এবারে আসো, এগুলার না অনেক সংখ্যামূলক তথ্য আছে। সংখ্যামূলক তথ্য যারা বায়োলজি ভালোবাসো তারা পড়বা, যারা বায়োলজি ভালোবাসো না এই ধরনের কম গুরুত্বপূর্ণ সংখ্যামূলক তথ্য তোমাদের দরকার নাই, ঠিক আছে? আর যেগুলা সংখ্যামূলক তথ্য অবশ্যই লাগবে সেটা তো আমি লিখেই দিব, পড়াই দিব। তাহলে এখানে কিছু সংখ্যামূলক তথ্য বই দেখে পড়ে নিবা। এটা কি জন্য লাগবে? যারা মেডিকেল প্রিপারেশন নিবা বা অন্যান্য বায়োলজি রিলেটেড প্রিপারেশন যারা ভালো নিতে চাও, যেমন হচ্ছে কয়টা তোমার প্রজাতি পাওয়া গেছে, ঠিক আছে, বাংলাদেশে কয়টা পাওয়া যায়, পৃথিবীতে কয়টা পাওয়া যায়, এই টাইপের কিছু ইনফরমেশন আছে। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য এটা গত ক্লাসেই পড়াই ফেলছি। তাহলে দেখো এর দেহটা মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় কি যায় না বলো? ব্রায়োফাইটের দেহ মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় কি যায় না বলো? আচ্ছা, ফাহিম জিজ্ঞাসা করছে যে এই চ্যাপ্টার কি এইচএসসি তে কোশ্চেন আসে? শোনো ফাহিম, কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, একবারে যে আসবে না বলা যাবে না। এই চ্যাপ্টার অন্যান্য চ্যাপ্টারের থেকে কম গুরুত্বপূর্ণ, কিন্তু আসতেও পারে। ব্রায়োফাইটার দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। যার দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারবা না তাকে বলবা থ্যালয়েড, ঠিক আছে? এখন একটা কথা বলছিলাম, ব্রায়োফাইটা ও তো কানা মামা, ঠিক আছে, নাই মামার চেয়ে একটু ভালো।
ব্রায়োফাইটার মূল না থাকলেও মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড আছে। রাইজয়েড আর মূলের কাজ কিন্তু সেম, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কি মূল সাধারণত বহুকোষী হয়ে থাকে, রাইজয়েড হচ্ছে এককোষী হয়ে থাকে, ঠিক আছে। এবং এর মধ্যে বহুকোষী স্কেল থাকে। স্কেল কথার মানে কি? স্কেল মানে হলো আবরণী, স্কেল মানে হলো আবরণী, ঠিক আছে। স্কেল মানে হলো আবরণী, ওকে। এর ভাস্কুলার টিস্যু নাই, গত দিন থেকে পড়তেছি। এর যৌন জানন উগ্যামাস প্রকৃতির। উগ্যামাস মানে কি? স্ত্রী জনন কোষ যেটা আছে এটা সাধারণত বড় আকারের হয়ে থাকে এবং এটা সাধারণত নিশ্চল হয়ে থাকে, আর পুংজনন কোষটা সাধারণত সচল হয়ে থাকে, ঠিক আছে। যৌনক্রম গ্যামিটোফাইটিক দশা প্রধান, স্পোরোফাইটিক দশা গৌণ, এটাও আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। এখানে একটু কথা আছে, ধরো এখানে আমাদের কিছু টার্ম শেখা লাগবে, কিছু নতুন কিছু টার্ম শেখা লাগবে, ব্রায়োফাইটা রিলেটেড টার্ম, ঠিক আছে। আবারও এখানে বলতেছি টার্মিনোলজি, টার্মিনোলজি, ঠিক আছে। ব্রায়োফাইটা রিলেটেড কিছু আমরা টার্মিনোলজি এখানে শিখবো, হ্যাঁ। ব্রায়োফাইটার দেখা যায় কি এর স্পোরোফাইটিক দশা মানে টুয়াইজেন দশা যেটা, এটার একক সত্তা নাই। এই টুয়াইজেন দশাটা এন বা হ্যাপ্লয়েড দশার উপর নির্ভর করে। জিনিসটা অনেকটা এরকম, হ্যাঁ। ধরো এখানে আমরা একটা ব্রায়োফাইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ধরো এটা একটা ব্রায়োফাইটা, সো এই ব্রায়োফাইটাটার এটা হচ্ছে কি নিচের যে অংশটুকু আমরা দেখাইলাম, এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু হচ্ছে কি তার গ্যামিটোফাইটিক অংশ, এই অংশটুকু তার গ্যামিটোফাইটিক অংশ, গ্যামিটোফাইট, ঠিক আছে। আর এই যে উপরের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি তার একটা স্পোরোফাইটিক অংশ, বুঝতে পারছো? এই অংশটুকু হচ্ছে তার একটা স্পোরোফাইটিক অংশ। এটা কোনটার মানে কি আমি বুঝাই দিচ্ছি। এটা হলো তার স্পোরোফাইটিক অংশ, স্পোরোফাইটিক অংশ, ঠিক আছে। এটা হলো তার স্পোরোফাইটিক অংশ, মানে স্পোরোফাইটিক অংশ যেটা সম্পূর্ণভাবে গ্যামিটোফাইটিক অংশের উপর নির্ভর করে, আলাদা কোনো স্বতন্ত্র অবস্থান নাই এটার। এখন এই স্পোরোফাইটিক অংশটার বিভিন্ন জায়গা মানে অংশ আছে। এই যে অংশটা দিয়ে সে গ্যামিটোফাইটিক অংশের সাথে যুক্ত আছে, এটার নাম হলো কি পদ বা ফুট অংশ বলতে পারো। এই যে এখানে দণ্ডের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো কি সিটা, এটার নাম হলো সিটা। আর এই যে এখানে যে মানে প্রসারিত অংশটুকু দেখা যাচ্ছে, এটা হলো কি ক্যাপসুল, এটা হলো ক্যাপসুল, ঠিক আছে। তাহলে ক্যাপসুল জিনিসটা কি? এই ক্যাপসুল তুমি বায়োলজি পড়তে গিয়ে অনেক জায়গায় পাবা। কিছু কিছু জায়গায় থাকে আবরণীকে বলা হয় ক্যাপসুল, যেমন রেনাল ক্যাপসুল, হ্যাঁ। আবার ওষুধ খায় না ক্যাপসুল, ওষুধ খায়, হ্যাঁ, ওইটা আবার আলাদা জিনিস। কিন্তু আবার এখানে বোটানি পড়তে গিয়ে আমরা বিশেষ করে ব্রায়োফাইটা পড়তে গিয়ে ক্যাপসুল বলতে আমরা বুঝতেছি হচ্ছে যেখানে স্পোর উৎপন্ন হয়, ঠিক আছে, স্পোর উৎপন্নকারী টিস্যু। তাহলে ক্যাপসুল মানে আমরা বলতেছি হচ্ছে স্পোর উৎপন্নকারী টিস্যু, স্পোর উৎপন্নকারী টিস্যু, ঠিক আছে, স্পোর উৎপন্নকারী টিস্যু, ঠিক আছে। স্পোর উৎপন্নকারী টিস্যু যেটা, সেটা হচ্ছে কি ক্যাপসুল। তাহলে এই ক্যাপসুল হচ্ছে কার উপর ডিপেন্ড করতেছে? আলটিমেটলি গ্যামিটোফাইটিক অংশের উপর ডিপেন্ড করতেছে, ওকে। আচ্ছা, এখন আসো নতুন করে এখানে নতুন কিছু টার্মিনোলজি আমরা পাবো। তাহলে এই আমরা কি কি টার্মিনোলজি শিখলাম এখানে? এই ক্যাপসুল সম্পর্কে জানলাম, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্যামিটোফাইটিক অংশ, স্পোরোফাইটিক অংশ সম্পর্কে আমরা জানলাম। এবারে আসো আমাদের আরো কিছু টার্মিনোলজি শিখা। একটা অংশের নাম হলো প্রোটোনেমা, প্রোটোনেমা। তাহলে প্রোটোনেমা মানে কি? প্রোটোনেমা মানে হচ্ছে খেয়াল করো যে একটা স্পোর যখন অঙ্কুরিত হয়ে ভ্রূণ তৈরি করে, সেই ভ্রূণটাকেই বলতেছি আমরা, ভ্রূণের যে প্রাথমিক অবস্থা সেটাকে বলতেছি প্রোটোনেমা, ঠিক আছে। তাহলে ব্রায়োফাইটা, এটা কিন্তু সব জায়গায় পাবো না, শুধু ব্রায়োফাইটাতেই পাচ্ছি। তাহলে ব্রায়োফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে প্রাথমিক ভ্রূণের যে গঠন তৈরি করে তাকে বলা হয় প্রোটোনেমা, ঠিক আছে। তাহলে মানে স্পোর অঙ্কুরিত হয়ে ভ্রূণের প্রাথমিক গঠন যেটা পাওয়া যায় তাকে বলা হয় প্রোটোনেমা, ভ্রূণের প্রাথমিক গঠন। এটা কিন্তু ব্রায়োফাইটার জন্য, ঠিক আছে। ব্রায়োফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে, ব্রায়োফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে, ঠিক আছে, ব্রায়োফাইটার স্পোর অঙ্কুরিত হয়ে ভ্রূণের প্রাথমিক গঠন যেটা তৈরি করবে সেটাই হচ্ছে কি আমাদের এই প্রোটোনেমা। ভ্রূণের যে প্রাথমিক গঠন তৈরি করবে সেটা হলো কি প্রোটোনেমা। বই পড়তে গিয়ে তোমরা আরো একটা টার্ম পাবা, সেই টার্মটার নাম হলো কলোমেলা, কলোমেলা, ঠিক আছে। এই কলোমেলা মানে কি? চলো কলোমেলা সম্পর্কে বুঝি। ধরো আমি যদি এই ক্যাপসুল যে অংশটা আছে এটাকে ধরো কেটে নিব, মানে সামনাসামনি, মানে এটাকে আমি এরকম যদি লম্বচ্ছেদ যদি করি,
ধর এই ক্যাপসুলটাকে যদি আমি লম্বচ্ছেদ করি আমি এরকম একটা অংশ পাবো, ঠিক আছে, এইরকম একটা অংশ পাবো, ঠিক আছে। এই যে এটার একটা এরকম কেন্দ্রীয় একটা অক্ষ পাবো, একটা কেন্দ্রীয় অক্ষ পাবো। এর চারদিকে এখানে স্পোর তৈরি হবে, এই ক্যাপসুল যেটা এই কেন্দ্রীয় অক্ষের চারদিকে এরকম স্পোর তৈরি হবে। তাহলে ক্যাপসুলের অভ্যন্তরে যে কেন্দ্রীয় অক্ষ থাকে তাকে বলা হয় হচ্ছে কোলোমেলা। তাহলে ব্রায়োফাইটার ক্যাপসুলের অভ্যন্তরে যে কেন্দ্রীয় অক্ষ থাকে সেই অক্ষটাকেই বলা হয় হচ্ছে কলোমেলা, ঠিক আছে। তাহলে কলোমেলা মানে কি, ব্রায়োফাইটার কেন্দ্রীয় মানে ব্রায়োফাইটার ক্যাপসুলের কেন্দ্রীয় অক্ষ, ব্রায়োফাইটার ক্যাপসুলের কেন্দ্রীয় অক্ষকে বলা হয় কলোমেলা। তাহলে আমরা প্রোটোনেমা শিখলাম, কলোমেলা শিখলাম, ক্যাপসুল শিখলাম, ঠিক আছে। তাহলে প্রোটোনেমা, কলোমেলা, ক্যাপসুল, ঠিক আছে। প্রোটোনেমা, কলোমেলা, ক্যাপসুল, এই তিনটা কথা সবার কি ক্লিয়ার হয়েছে কিনা একটু ইয়েস রেসপন্স করে জানাও। না, ব্রায়োফাইটা ঢেকি শাক না, ঢেকি শাক হলো টেরিডোফাইটা, ব্রায়োফাইটা হলো মস জাতীয় উদ্ভিদ, এটাকে থ্যালাস বলা যায়। হ্যাঁ ঠিক আছে, অলমোস্ট সবাই বলছে ঠিকঠাক। যারা দুই একজন বলছো যে ভাইয়া বুঝি নাই, তোমাদের কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হয় একটু বলো, আমি ক্লিয়ার করতেছি। অথবা তোমরা এই রেকর্ড পোর্শনটুকু একটু আবার শুনো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, কলোমেলা মানে কি, কলোমেলা হচ্ছে এই যে দেখো ক্যাপসুলের অভ্যন্তরের যে কেন্দ্রীয় অক্ষ, আমাদের কলমের একটা কেন্দ্রীয় অক্ষ কি থাকে, কলমের শীষ থাকে না, কিন্তু এখানে এই ক্যাপসুলের অভ্যন্তরের যে কেন্দ্রীয় অক্ষ যার চারদিকে স্পোর উৎপন্ন হয় তাকেই বলা হয় কলোমেলা, ঠিক আছে, তাকেই বলা হয় কলোমেলা। এই কলোমেলা থাকাটা ব্রায়োফাইটার একটা উন্নত বৈশিষ্ট্যের পর্যায়ে পড়ে, ঠিক আছে, কলোমেলা থাকাটা ব্রায়োফাইটার একটা উন্নত বৈশিষ্ট্য পর্যায়ের মধ্যে পড়ে, ঠিক আছে। ওকে, বলছি মোটামুটি, তাহলে আমাদের এগুলা কিন্তু পড়া হয়েই গেল। ওকে, আচ্ছা এবারে আসো হোমোস্পোরাস কথাটার মানে কি। হোমোস্পোরাস কথাটার মানে হলো এটার স্ত্রী স্পোর এবং পুং স্পোর বা স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ একই রকম দেখতে, হোমো মানে এক, ঠিক আছে। তাহলে এদের স্ত্রী জনন কোষ এবং পুং জনন কোষ একই রকম হওয়ার কারণে এটাকে বলা হয়েছে হোমোস্পোরাস। এদের স্পোরোফাইট পদ সিটা ক্যাপসুলে বিভক্ত, এই যে দেখো স্পোরোফাইট যে অংশটা পদ সিটা ক্যাপসুলে বিভক্ত, ঠিক আছে। তাহলে এই যে দেখো এটা পড়াই নিলাম, দেখি এটা পড়তে সুবিধা এখন। হ্যাঁ, এর শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, এমসিকিউতে আসে, এই শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। নিষেক করার জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, এই জন্য এটাকে আমরা উভচর উদ্ভিদ বলি, তাই না। আচ্ছা, স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে বা প্রোটোনেমা গঠন করে। তাহলে এই যে স্পোর অঙ্কুরিত হয়ে যে গঠনটা করে, এটা তো কোনটা মূল, কোনটা পাতা, কোনটা কাণ্ড কিছুই বোঝা যায় না, এজন্য এটাকে বলি আমরা কি থ্যালাস। এবং এই গঠনটার নামটা হয় কি প্রোটোনেমা, এই গঠনটার নামটা হয় কি প্রোটোনেমা, ঠিক আছে। আচ্ছা এখন আসো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটা, তাহলে আমরা কুইজটা দেই, দেখি তোমরা উত্তর করো দেখি। এবং এটা গত ক্লাসের জিনিস থেকে তোমরা অ্যান্সার ভালো করতে পারবে আর কি। হ্যাঁ, গত ক্লাসের যেই পড়াশোনা আছে ওইটা থেকে এটাকে আসলে অ্যান্সার করা যায়, ঝটপট অ্যান্সার করে ফেলো, গত ক্লাসে পড়াইছে এটা। এই ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি, কতজন উত্তর করছো? এই আল্লাহ নাউজুবিল্লাহ, কি উত্তর করতেছে এগুলা? ব্রায়োফাইটা কি স্পোরোফাইটিক? আল্লাহ, কি পড়াইতাছি, কাদেরকে পড়াইতাছি? একদম ক্লাসের শুরুতে কি পড়াইছি রে ভাই? ব্রায়োফাইটা হচ্ছে এখানে লিখে দিছি গ্যামিটোফাইটিক দশা প্রধান, তার মানে ব্রায়োফাইটা হলো গ্যামিটোফাইট। হ্যাঁ, 2 হাতে 2 কান ধরে বসে থাকো 2 মিনিট, তারপরে উত্তর করো। তাহলে ব্রায়োফাইটা স্পোরোফাইটিক না, এটা গ্যামিটোফাইটিক, পরিবহন টিস্যু নাই, এটা পুষ্পক না, এটা ভ্রূণ তৈরি করে। গত ক্লাসে পড়াইছিলাম যে এটা ভ্রূণ তৈরি করতে পারে, ঠিক আছে। ওকে, ভ্রূণ যদি তৈরি না করতে পারে তাহলে প্রোটোনেমা কোত্থেকে আসলো রে ভাই? এই যে মাত্র পড়লাম না, স্পোর অঙ্কুরিত হয়ে থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে, এই যে এখানেও বলে দিলাম ভ্রূণের প্রাথমিক গঠন। হ্যাঁ, কাদেরকে পড়াইতাছি? আর কোনো পলি দিব না ক্লাসের মধ্যে, আর কোনো কুইজই দিব না। আবেগে বিবেক কাজ করাইতে হবে ভাই, আবেগ কাজ করাই লাভ নাই। শোনো, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেল, হ্যাঁ, আর কিছুদিন পর বুয়েটের পরীক্ষা হয়ে যাবে, মেডিকেলের তো রেজাল্টই হয়ে গেছে, ক্যান্ডিডেট কিন্তু এখন তোমরা। এই কথাটা স্মরণ আছে ভাইয়া? বলো, কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। এমন তো কিছু না যে আমি এখানে অনেক বেশি কঠিন জিনিস পড়াচ্ছি। বায়োলজি এমনি বোরিং সাবজেক্ট, বিতে বায়োলজি, বিতে বোরিং, আবার বিতে কিন্তু ভালো, ঠিক আছে। সো তুমি
একটু ভালো যদি করতে চাও, একটু যদি পড়তে চাও, একটু কষ্ট করে পড়ো না ভাই। হ্যাঁ ঠিক আছে, জানি পড়তে খারাপ লাগে, জানি তো পড়তে খারাপ লাগে। দাঁড়াও তোমাদের নামগুলো এখন পড়বো, লিডার বোর্ড না, ফাস্টেস্ট ফিঙ্গার, যারা যারা ভুল করছো। এই যে আমি নামগুলা পড়ি এখন, তোমরা নামগুলা শোনো। আবু নঈম সে ভুল করেছে, সোয়াদ সে ভুল করেছে, আখি সে ভুল করেছে, তাসফিয়া ভুল করেছে, ইমন ভুল করেছে, রাশফি ভুল করেছে, মাহিন ভুল করেছে, ফারিন ও পারছে, ঠিক আছে। আচ্ছা আরেকজন পারছে, নুহা, নুহাও পারছে, ঐশী ভুল করেছে, ঠিক আছে। আচ্ছা দেখো, সুমাইয়া বলছে আমার নাম বলেন, ঠিক আছে বললাম সুমাইয়া তোমার নাম, ঠিক আছে। রাগ তো করি না, আমাদের কি রাগ করা সাজে? আমরা ডাক্তার মানুষ, ডাক্তারের কোনো সময় রাগ করতে নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভুল করো না, হ্যাঁ এগুলা ভুল করার মতো জিনিস না, বেসিক জিনিস তো ভুল করা যাবে না। ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কোনটি? এটা ভ্রূণ তৈরি করতে পারে, এটা অপুষ্পক পরিবহন টিস্যু না, এটা স্পোরোফাইটিক না, এটা গ্যামিটোফাইটিক। হ্যাঁ লিখে দিই এখানে, এটা গ্যামিটোফাইটিক, গ্যামিটোফাইটিক, এটা গ্যামিটোফাইটিক, ঠিক আছে। তো এখন এই ব্রায়োফাইটার মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হলো কি, রিক্সিয়া সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে। তো রিক্সিয়া সম্পর্কে যখন আমরা পড়বো, যারা একটু ইন্টারেস্টেড আসো তারা রিক্সিয়ার যেই আমাদের শ্রেণীবিন্যাস আছে এটা একটু নিজেরা পড়া নিবা। আর যারা হচ্ছে খুব অল্প সময়ে পড়তে চাও তাদের শ্রেণীবিন্যাস আসলে পড়ার দরকার নাই, ঠিক আছে, তাদের শ্রেণীবিন্যাস আসলে পড়ার দরকার নাই। সো রিক্সিয়ার বৈশিষ্ট্য কি, ব্রায়োফাইটার যা যা বৈশিষ্ট্য পাইছো তাই তাই বৈশিষ্ট্য থাকবে রিক্সিয়ার। দেখো, দেহ থ্যালোয়েড, এর থ্যালাস সবুজ, শায়িত, শায়িত মানে কি, শুয়ে থাকে, ঠিক আছে, শায়িত মানে এটার তো আসলে কাণ্ড নাই বা ওইরকম কিছু উপরের দিকে যে বৃদ্ধি পাবে ওরকম কোনো ব্যবস্থা নাই। এবং শায়িত চ্যাপটা বিষমপৃষ্ঠ, বিষমপৃষ্ঠ কেন? উপরের অংশে যেখানে সূর্যের আলো পড়ে ওই জায়গাটা বেশি সবুজ হয়, নিচের অংশটা একটু কম সবুজ হয়, এই জন্য এটা বিষমপৃষ্ঠ হয়ে গেছে। এখানে একটা কথা আছে, থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট, এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করো, হ্যাঁ এই জায়গাটাতে একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে থ্যালাসের যে অগ্রভাগ, ঠিক আছে, এই অগ্রভাগটা হচ্ছে দুই অংশে, মানে এই যে এরকম দুইটা শাখা বিশিষ্ট, ঠিক আছে, দুইটা শাখা বিশিষ্ট, এটাকেই বলছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে। দ্বি অগ্র, দ্বি অগ্র এটা থেকে আসছে হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে, দ্বি অগ্র। এই যে দেখো এটা এরকম, হ্যাঁ থ্যালাস হচ্ছে কি দ্যাগ্র শাখা বিশিষ্ট, এরকম দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে, দ্যাগ্র শাখা বিশিষ্ট, এটাকেই বলা হয়েছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, ঠিক আছে। দ্যাগ্র মানে দুই ভাগে বিভক্ত, এই যে অগ্রভাগটা দুই ভাগে বিভক্ত, ওকে, দ্যাগ্র শাখা বিশিষ্ট, ওকে। থ্যালাসের নিম্ন পৃষ্ঠে এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড অবস্থান করে, বহুকোষী স্কেল বিদ্যমান। স্কেল মানে কি, আবরণী, স্কেল মানে হচ্ছে জাস্ট আবরণী, হ্যাঁ এটা আগেও বলে ফেলছি আর কি। অভ্যন্তরীণ টিস্যু দণ্ডাকার এবং এটা অবিচ্ছিন্ন কোষের সঞ্চয়ী অঞ্চলে বিভক্ত হয়ে থাকে, ওকে। রিক্সিয়ার বৈশিষ্ট্যের মধ্যে আরো কি কি বলতে পারো তুমি? ব্রায়োফাইটার যা যা বৈশিষ্ট্য আছে তুমি সবই এখানে বলতে পারো। কি কি বৈশিষ্ট্য আছে ব্রায়োফাইটার? যে এটা হচ্ছে গ্যামিটোফাইটিক, এর মূল দেহটা হচ্ছে কি গ্যামিটোফাইটিক, এটা তুমি বলতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এটার স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম, পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা এখানে লিখে নেই, আমি লিখে দিচ্ছি। এর স্ত্রী জননাঙ্গকে, স্ত্রী জননাঙ্গ, স্ত্রী জননাঙ্গ যেটা আছে, স্ত্রী জননাঙ্গকে বলা হয় হচ্ছে আর্কিগোনিয়াম, স্ত্রী জননাঙ্গকে বলা হয় হচ্ছে আর্কিগোনিয়াম, ঠিক আছে। এবং পুং জননাঙ্গকে বলা হয়, এবং পুং জননাঙ্গ, পুং জননাঙ্গ যেটা আছে এই পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে অ্যান্থেরিডিয়াম। এটা কিন্তু ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা দুইটার ক্ষেত্রেই কিন্তু কমন, ঠিক আছে। অ্যান্থেরিডিয়াম, 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 ঠিক আছে। এই যে অ্যান্থেরিডিয়াম, এই যে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম এগুলা থেকে না মাঝে মাঝে এমসিকিউ আসে, কোনটা দেখতে কেমন। তাহলে অ্যান্থেরিডিয়াম দেখতে হচ্ছে, অ্যান্থেরিডিয়াম এটা দেখতে বিভিন্ন রকম হইতে পারে, যেমন নাশপাতি আকৃতির হইতে পারে, গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে। বেশিরভাগ সময় পরীক্ষায় নাশপাতি আকৃতির এটাই আসে, নাশপাতি আকৃতির, ঠিক আছে। নাশপাতি দেখছো আপেলের মতো অনেকটা, হ্যাঁ নাশপাতি আকৃতির, অথবা গোলাকার, অথবা ডিম্বাকার। নাশপাতি আকৃতির হইতে পারে, অথবা গোলাকার হইতে পারে, অথবা ডিম্বাকার হইতে পারে। আর যেটা আর্কিগোনিয়াম এটা হচ্ছে কিসের মতো জানো? ফ্লাস্কের মতো, ফ্লাস্কের আকৃতির হয়ে থাকে, ফ্লাস্কের আকৃতির হয়ে থাকে,
মানে অনেকটা বেলনাকার আর কি। হ্যাঁ, মানে বেলনাকার ঠিক বলা যাবে না, এটা ফ্লাস্ক, ফ্লাস্ক মানে ফ্লাস্ক, ঠিক আছে, ফ্লাস্ক মানে ফ্লাস্ক, ঠিক আছে। এবং আরেকটা কথা বলতে হবে, এটা হোমোস্পোরাস, ঠিক আছে, হ্যাঁ এটা হোমোস্পোরাস, এটা হোমোস্পোরাস, ঠিক আছে। তাহলে আর্কিগোনিয়াম আর হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আমরা এগুলা সম্পর্কে আলোচনা কিন্তু করে ফেললাম, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে বাহ্যিক গঠন দেখতে কেমন দেখো, রিক্সিয়ার বাহ্যিক গঠন যদি বলি, রিক্সিয়ার বাহ্যিক গঠন দেখতে থ্যালয়েড, এই যে দ্বি অগ্র শাখা বিশিষ্ট, দ্বিগ্র শাখা বিশিষ্ট, দেখতে অনেকটা গোলাপের পাপড়ির মতো, পুরাটা যখন সজ্জিত অবস্থায় আছে দেখতে গোলাপের পাপড়ির মতো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রোজেট। এই রোজেট নামটা তোমরা আবার ম্যালেরিয়া পরজীবী পড়তে গিয়ে পাবা। এর থ্যালাসে মধ্যশিরা থাকে, এই যে শিরাটা দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ এটাকে বলা হয় মধ্যশিরা। এই যে এখানে মাঝখান দিয়ে যে শিরাটা আছে এটার নাম হচ্ছে মধ্যশিরা, হ্যাঁ এই যেগুলো মধ্যশিরা, এগুলো মধ্যশিরা, হ্যাঁ মধ্যশিরা থাকে। অগ্রস্থ খাঁজ, বহুকোষী স্কেল, এককোষী রাইজয়েড বিদ্যমান, এটা বাহ্যিক গঠন হলো। অভ্যন্তরীণ গঠন, এই অভ্যন্তরীণ রিক্সিয়ার অন্তর্গঠন বা অভ্যন্তরীণ গঠন যাই বলি না কেন, এটা সিকিউ কোশ্চেনে আসে, এটা গ অথবা ঘতে আসে, এটা গ ঘতে আসে, হ্যাঁ এটা সিকিউ কোশ্চেনে আসে, গ ঘতে আসে, ডাবল স্টার, ডাবল স্টার, গ ঘতে আসে। তাহলে যখন গ ঘতে আসবে কি করবা ভাইয়া, এটা ছবি আঁকাটা শিখতে হবে, এটা ড্রয়িং লেভেল শিখবা, এটার ছবি আঁকা শিখবা, ঠিক আছে, চিত্র, এই চিত্রটা শিখতে হবে, এই চিত্রটা শিখতে হবে, আহামরি কঠিন কিছু না। তোমরা কিভাবে ছবিটাকে সহজে আঁকবা সেটা যদি দেখাই, মানে আমি জাস্ট একটু ধরাই দিই ছবিটা কিভাবে আঁকা যায়। প্রথমে এরকম একটা পেয়ালার মতো অংশ আঁকবা, ঠিক আছে, প্রথমে এরকম একটা পেয়ালার মতো অংশ আঁকবা, পেয়ালার মতো অংশ এঁকে এই যে এদিকে কিছু 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 জায়গায় এরকম বৃদ্ধি করবা, ঠিক আছে, এরকম কিছু কিছু জায়গায় বৃদ্ধি করবা, হ্যাঁ এই যে এরকম কিছু কিছু প্রবৃদ্ধি দিবা আর কি, ঠিক আছে, মানে এরকম কিছু কিছু দণ্ডাকার, এরকম কিছু কিছু প্রবৃদ্ধি দিবা, মানে এরকম কিছু কোষের অংশ দিবা। মানে এগুলা সম্পূর্ণটা এরকম সোজা টান দিয়ে আঁকলে একটু দেখতে খারাপ লাগে, অনেকে এরকম টান দিয়ে আঁকে, অসুবিধা নেই, তোমাদের দিকে নাম্বার কাটবে না, ঠিক আছে। তুমি জাস্ট মানে আমি তোমাকে জাস্ট দেখাইলাম আর কি, হ্যাঁ আমি তোমাদেরকে জাস্ট দেখাইলাম, মানে এটাকে একটু এরকম এরকম করে দিলে জিনিসটা দেখতে সুন্দর হয়, সময় বেশি লাগে কিন্তু দেখতে সুন্দর হয়। তো এটা ডিপেন্ড করবে পরীক্ষার হলে তোমার যদি সময় কম থাকে তুমি এরকম সোজা লম্বা টান দিয়ে এরকম জাস্ট কোষ করে দিবা আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে নিচের দিকের যে কোষগুলা, এই যে নিচের দিকের যে কোষগুলা, হ্যাঁ এই কোষগুলাকে তুমি একটু এরকম মানে এটা পেন্টাগোনাল অথবা হেক্সাগোনাল এরকম কিছু শেপ আঁকবা। এটা তো আমরা বলে বলে থাকি প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়েছে, ছোটবেলায় প্যারেনকাইমা কোষ সম্পর্কে শিখছো না, যে এটা হচ্ছে সবগুলা একই রকম দেখতে হয়, পঞ্চভুজাকৃতির হইতে পারে, ষড়ভুজাকৃতির হইতে পারে, এরকম কথাবার্তা কিন্তু ছোটবেলায় তোমরা পড়ে আসছো, তাই না। এই যে এরকম করে তুমি বাকি অংশটুকু ফিল আপ করবা। আর এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা সেটা একটু খেয়াল করতে হবে। এখানে সবগুলাতে এরকম ফোটা 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 দিয়ে বোঝাবা কি, এগুলা হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত, এগুলা হলো ক্লোরোপ্লাস্ট যুক্ত, কিন্তু এটার যে অগ্রস্থ যেই কোষটা থাকবে এই কোষটার মধ্যে কোনো ফোঁটা দেওয়া যাবে না, তার মানে ওই কোষটা ক্লোরোপ্লাস্ট যুক্ত নয়। এবং নিচের দিক থেকে এখানে একটু এরকম ইরেজার দিয়ে মুছবা, মুছে এখানে এরকম রাইজয়েড বানাবা, ঠিক আছে, এরকম রাইজয়েড বানাবা, ঠিক আছে, রাইজয়েড বানাবা এবং স্কেল বানাবা, ঠিক আছে। স্কেল, স্কেল মানে কি, যে আবরণী, তাহলে এই দুইটাকে আমি দিলাম হচ্ছে স্কেল, ঠিক আছে, স্কেল মানে এরকম আবরণী। আর এই যে মাঝখানে মাঝখানে এখানে এখানে কয়েকটা এরকম রাইজয়েড দিবা, রাইজয়েড গুলো একটু চিকন করে দিবা আর কি, স্কেল আর রাইজয়েডের মধ্যে একটু পার্থক্য রাখতে হবে, হ্যাঁ। আর বাকি যে অংশটুকু থাকবে সম্পূর্ণ অংশটুকু এরকম জিগজ্যাগ করে মিশাই দিবা, তবে একটা নিম্নত্বক দিতে হবে, নিম্নত্বকটাই যে এরকম এরকম কোষ করে দিবা, বুঝতে পারছো। মানে এটা যেহেতু ছবি আঁকা আসে এই জন্য একটু শিখাই দিলাম আর কি, হ্যাঁ। তোমরা অনেকে হচ্ছে বলো যে ভাই আমরা ছবি আঁকতে পারি না, আমিও ছবি আঁকতে পারি না, কিন্তু আমি তো বায়োলজি সার্ভাইভ করে আসছি, তো তোমরাও পারবা, কেন পারবা না, আহামরি কঠিন কিছু না ছবি আঁকা, হ্যাঁ। আচ্ছা এখন আসো, তাহলে ছবি আঁকার পোর্শনটুকু গেল। আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদেরকে একদম পরীক্ষা ওরিয়েন্টেড পড়ানোর জন্য, যে পরীক্ষায় তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, কারণ এখন তো আমরা আসলে পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছি বেশিরভাগ, তাই না। আচ্ছা তাহলে এখন দেখো, অভ্যন্তরীণ গঠনে আমরা তিনটা অংশ দেখতে পাই, ফটোসিনথেটিক অংশ, সঞ্চয়ী অংশ, আরেকটা হলো কি নিম্নত্বক। তাহলে একটা ফটোসিনথেটিক অংশ, একটা হলো সঞ্চয়ী অংশ, আরেকটা হলো কি নিম্নত্বক। ফটোসিনথেটিক যে অংশটা পাচ্ছ এটা দিয়ে তোমরা কি বুঝতেছো, বোঝাই যাচ্ছে এই অংশটা ফটোসিনথেসিস করবে, ঠিক আছে, ফটোসিনথেসিস করবে। তাহলে ফটোসিনথেসিস যারা হচ্ছে করবে, তার মানে এই কোষগুলা কোন ধরনের কোষ হবে ভাইয়া বলো তো। এই কোষগুলা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ হবে বা ক্লোরোফিল যুক্ত কোষ হবে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ হবে,
ঠিক আছে, এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষগুলা যে মানে আমাদের ফটোসিনথেটিক অঞ্চলটা তৈরি করবে, এখানে খেয়াল করবা যে এই যে এগুলা হলো কি মানে দেখতে অনেকটা নলাকার, এরকম নলাকার গঠন তৈরি করছে, অনেকগুলা কোষ মিলে এরকম দণ্ডাকার বা নলাকার গঠন তৈরি করছে। এর মাঝখানে মাঝখানে বায়ুরন্ধ্র আছে, ঠিক আছে। এই কোষগুলো সাধারণত ক্লোরোপ্লাস্ট যুক্ত, কারণ এরা ফটোসিনথেসিস করতে হবে বা সালোক সংশ্লেষণ করতে হবে। কিন্তু অগ্রভাগের যে কোষটি সেটি ক্লোরোপ্লাস্ট বিহীন বা ক্লোরোফিল বিহীন। ক্লোরোফিল বিহীন হওয়ার জন্য লাভ কি হলো, এটা একটা ঊর্ধ্ব ত্বক তৈরি করতে পারলো, এটা একটা ঊর্ধ্ব ত্বক তৈরি করতে পারলো। এই যে এখানে যে সূত্রাকারে কোষগুলা বিন্যস্ত আছে বা দণ্ডাকারে বিন্যস্ত আছে, এই দণ্ডগুলাকে বলা হয় হচ্ছে আত্তীকরণ সূত্রক, ঠিক আছে। তাহলে এই যে আত্তীকরণ অঞ্চলের মধ্যে কিভাবে তৈরি হবে দেখো, আত্তীকরণ সূত্রক তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে আত্তীকরণ সূত্রকটা? এই যে ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ দিয়ে তৈরি হবে, অনেকগুলা ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ। এই যে এগুলা হলো এক একটা আত্তীকরণ সূত্রক, বুঝতে পারছো? এই যে এটা একটা আত্তীকরণ সূত্রক, আত্তীকরণ সূত্রক, এগুলা হলো এক একটা আত্তীকরণ সূত্রক, ঠিক আছে। এগুলা কি দিয়ে তৈরি হয়েছে? ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবারে আসো সঞ্চয়ী অঞ্চল। আমি তো বলেই দিচ্ছি ভাইয়া, সঞ্চয়ী অঞ্চল মানে হচ্ছে এটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়েছে। জাস্ট এইটুকু লিখতে পারলেই হবে যে সঞ্চয়ী অঞ্চল প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়েছে, এবং এই সঞ্চয়ী অঞ্চলের মধ্যে কিন্তু আন্তঃকোষীয় কোনো ফাঁকা জায়গা নাই। আত্তীকরণের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা কিন্তু ছিল। এরপরে আসে হচ্ছে নিম্নতক। নিম্নতক হচ্ছে মানে নিম্নতক হচ্ছে এক সারি কোষে তৈরি হয়েছে। এই যে দেখো, এই যে এক সারি, যে এখানে যে কোষ, এই যে দেখো, এই যে সারিটা, এই সারিটা হচ্ছে নিম্নতক, বুঝতে পারছো? তাহলে নিম্নতক হচ্ছে এক সারি কোষে তৈরি হয়। ওকে, নিম্নতক থেকে অসংখ্য রাইজয়েড উৎপন্ন হয়। এই যে এগুলা হলো অসংখ্য রাইজয়েড, নিম্নতক থেকে রাইজয়েড উৎপন্ন হয়। রাইজয়েডের কাজ কি? মূলের মতো কাজ করে, হ্যাঁ। মূল নাই, কিন্তু মূলের কাজটা কে করে থাকে? রাইজয়েড করে থাকে। ওকে, তাহলে এখন দেখো রিকশিয়ার থ্যালাসে কি থাকে, এটা যদি না পারো, রিকশিয়ার থ্যালাসে কি থাকে, ঠিক আছে, রিকশিয়ার থ্যালাসে কি থাকে আমি এটা দিচ্ছি, তুমি এটা যদি না পারো খবরই আছে, কুইজ 3 দিচ্ছি। রিকশিয়ার থ্যালাসে কি থাকে? মাত্র পড়ছি, রিকশিয়ার থ্যালাসে কি থাকে, মাত্রই পড়ছি, এটা পারা উচিত। রিকশিয়ার থ্যালাসে কি থাকে? একটা জিনিস বলে রাখি, রিকশিয়াও কিন্তু একটা পরিবেশ দূষকের সূচক, বুঝতে পারছো? রিকশিয়াও কিন্তু একটা পরিবেশ দূষকের সূচক। ঠিক আছে, এটা মোটামুটি ভালো পারছো, অসুবিধা নাই। চলো সামনে আগাই তাইলে। রাইজয়েড হবে উত্তর, হ্যাঁ, এতে উত্তর হবে হচ্ছে রাইজয়েড। ঠিক আছে, এবার আসো রিকশিয়ার জনন। অঙ্গজ জনন তো হচ্ছে তোমার বলা হয়েছে যে টিউবার অথবা গিমা এর সাহায্যে জনন করবে, হ্যাঁ। গিমা জিনিসটা কি, মানে এটা হলো অনেকটা ওই কুড়ির মতো, হ্যাঁ, মুকুলের মতো আর কি, ঠিক আছে। এটা রিকশিয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে গিমা। যৌন জনন হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম নাশপাতি আকৃতির, অ্যান্থেরিডিয়াম থেকে দ্বি ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু হবে, ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম থেকে নিশ্চল ডিম্বাণু উৎপন্ন হবে। শুক্রাণু সচল, ডিম্বাণু নিশ্চল, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো? উগ্যামাস প্রকৃতির যৌন জনন বলবো, ঠিক আছে। আর্কিগোনিয়ামে পৌঁছাবে কিভাবে? বৃষ্টির পানিতে বা শিশিরের মাধ্যমে। এই জন্য আমরা এটাকে কি বলে থাকি? উভচর উদ্ভিদ বলে থাকি। যৌনক্রম সুস্পষ্ট, এটা হিটারোমরফিক যৌনক্রম থাকবে। ওকে, তাহলে দেখো রিকশিয়ার পুংযৌনাঙ্গের নাম কি? অ্যান্থেরিডিয়াম। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য, এই যে বলছিলাম না উন্নত বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো। ব্রায়োফাইটার 3টা উন্নত বৈশিষ্ট্য আছে। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য মানে ব্রায়োফাইটারকে আমরা তো মধ্যবর্তী বলছি, তার মানে এটার উন্নত আছে, অনুন্নত আছে। ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এটাতে পত্ররন্ধ্রযুক্ত এপিডার্মিস আছে। এখন এই কথার মানে কি? এই কথার মানে হলো কাণ্ডের মানে উদ্ভিদের যে অংশ থাকে, মানে ব্রায়োফাইটার যেই বাহ্যিক ত্বক আছে, ত্বকটার নামই হলো এপিডার্মিস। সাধারণত কাণ্ডের আবরণীকে এপিডার্মিস বলা হয়। ব্রায়োফাইটাকে তো আর মূল কাণ্ডে ভাগ করি না, তাহলে মানে ব্রায়োফাইটার বাহ্যিক আবরণীকে বলবো আমরা এপিডার্মিস। এই এপিডার্মিসের মধ্যে পত্ররন্ধ্র আছে। এটাকে তোমাদের বইতে লেখছে হচ্ছে স্টোমাটা। ভাই স্টোমাটা মানে কি? স্টোমাটা মানেই হলো পত্ররন্ধ্র, ঠিক আছে। স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এটা একটা উন্নত বৈশিষ্ট্য, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কি পড়ছি? এই যে কলোমেলা থাকে। কলোমেলা কোথায় থাকে? কলোমেলা বিদ্যমান। কলোমেলা কোথায় থাকে আমরা পড়ছি না? কলোমেলা কোথায় থাকবে? ক্যাপসুলের মধ্যে কলোমেলা থাকবে। এবং এই যে ক্যাপসুল যেটা আছে, এই ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু থাকে, এটাও উন্নত বৈশিষ্ট্য। এই যে ক্যাপসিউলের গোড়ায়
ভাজক টিস্যু বিদ্যমান, ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু, ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু বিদ্যমান। ঠিক আছে, ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু বিদ্যমান। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো কি উন্নত বৈশিষ্ট্যের তিনটা, তাহলে এইটা হচ্ছে আমাদের উন্নত বৈশিষ্ট্য। আর এই যে এখানে আমাদের এই যে হ্যাপ্লয়েড প্রকৃতির, রাইজয়েড বিদ্যমান, অধিকাংশ থ্যালয়েড, এগুলা সবই হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য, অনুন্নত বৈশিষ্ট্য, অনুন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে দেখো উন্নত বৈশিষ্ট্য অনুন্নত বৈশিষ্ট্য দুইটাই আছে, যেহেতু দুইটাই আছে সো এই জন্যে আমরা এই ব্রায়োফাইটাকে বলি এটা মধ্যবর্তী একটা ক্রিপ্টোগ্যামাস হয় আর কি, এটা মধ্যবর্তী একটা ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, এরা হোমোস্পেরাস, এটাও কিন্তু আদি বৈশিষ্ট্য বা অনুন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে অনুন্নত বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার হচ্ছে হ্যাপ্লয়েড, 2 নাম্বার হচ্ছে মূল নাই রাইজয়েড বিদ্যমান, মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান, 3 নাম্বার হচ্ছে এরা থ্যালয়েড, 4 নাম্বার হচ্ছে এরা হোমোস্পোরাস, হোমোস্পোরাস। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে এরা হোমোস্পোরাস, একই রকমের স্পোর তৈরি করে। ঠিক আছে, একই রকমের স্পোর তৈরি করে। ঠিক আছে, ওকে, এবার যারা যারা পারছো না আমার পড়লাম না, নিজ দায়িত্বে দেখে নাও। হোমোস্পোরাস মানে হলো এর স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ দুইটার গঠন একই রকম, আকৃতি প্রকৃতিও মানে মানে আলাদা করা যায় না বাইরে থেকে দেখে আর কি। আচ্ছা দেখো, এখন তোমরা আর একদল জিজ্ঞাসা করবা তাহলে ভাইয়া মাত্র যে পড়লাম আর্কিগোনিয়াম, অ্যান্থিরিডিয়াম, এটা কিন্তু জনন আঙ্গ, জনন কোষ না, স্পোর না। হ্যাঁ, স্পোর হলো একই রকম দেখতে, ওইটাকে বলছে হোমোস্পোরাস। তাহলে রিক্সিয়ার বৈশিষ্ট্য রাইজয়েড উপস্থিত, ঠিক আছে, এটা ট্রু। আর্কিগোনিয়াম বেলনাকার, এটা ফলস, কারণ আর্কিগোনিয়াম হইল কি আমাদের ফ্লাস্ক আকৃতির। স্পোরোফাইট হোমোস্পোরাস, এটাও ট্রু। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার কারেক্ট, অপশন সি। শিক্ষক ব্যবহারিক ক্লাসে 2টি উদ্ভিদ দেখালেন, প্রথমটি উভচর, দ্বিতীয়টিকে সানফার্ন বলা হয়। প্রথম উদ্ভিদটি থ্যালাসের প্রস্থচ্ছেদ, থ্যালাসের প্রস্থচ্ছেদ কোনটা? ওই যে অভ্যন্তরীণ গঠন যেটা দেখাইলাম। হ্যাঁ, উদ্দীপকে থ্যালয়েড চিহ্নিত চিত্র সহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। থ্যালয়েড উদ্ভিদের চিহ্নিত চিত্র সহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে একটু পরে দেখি থ্যালয়েড উদ্ভিদটা কি। জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা 2টি উদ্ভিদ পর্যবেক্ষণ করলো। একটি উদ্ভিদ থ্যালয়েড দ্যাগ্র শাখা বিশিষ্ট জীবনচক্রের প্রধান দশা। হ্যাঁ, অপর উদ্ভিদটি হৃৎপিণ্ডাকার স্ববজী জীবনচক্রের যৌন জনন দশা। শিক্ষক বললেন হৃৎপিণ্ডাকার উদ্ভিদটির প্রধান দশা রেণুধর। ঠিক আছে, উদ্দীপকের থ্যালয়েড উদ্ভিদের চিহ্নিত চিত্র সহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। থ্যালয়েড উদ্ভিদটা বলতে বুঝাইছে, থ্যালয়েড উদ্ভিদটা বলতে বুঝাইছে হচ্ছে ব্রায়োফাইটা। ঠিক আছে, থ্যালয়েড উদ্ভিদটা বলতে বুঝাইছে হচ্ছে ব্রায়োফাইটা। ঠিক আছে, ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটার চিহ্নিত চিত্র সহ শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলছে আর কি। হ্যাঁ, তো এটা তুমি কি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য লিখবা নাকি এখানে প্রস্থচ্ছেদের বৈশিষ্ট্য লিখবা? রিক্সিয়ার স্পোরোফাইট পর্যায়ের সূচনা স্পোর দিয়ে তৈরি হবে। রেণুধর মানে স্পোরোফাইট, রেণুধর মানে স্পোরোফাইট, বুঝতে পারছো? এখানে আসলে রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে আর কি। ঠিক আছে, রিক্সিয়া থ্যালাসের বাহ্যিক গঠন মানে থ্যালাসের উদ্ভিদের চিহ্নিত চিত্র বলছে। তাই যে থ্যালাসের যে বাহ্যিক গঠনটা আছে না, মানে ব্রায়োফাইটা রিক্সিয়া বলতে পারো, অথবা শুধু ব্রায়োফাইটা বললেও তোমাকে এখানে নাম্বার দিবে। ঠিক আছে, তো তুমি এখানে বলতে পারো যেহেতু দ্যাগ্র শাখা বিশিষ্ট বলে দিছে, তার মানে বলতে পারো হচ্ছে ব্রায়োফাইটার রিক্সিয়া উদ্ভিদ, ব্রায়োফাইটার রিক্সিয়া উদ্ভিদ, নিচে দাগ দিবা। রিক্সিয়া লিখে কিন্তু নিচে দাগ না দিলে বায়োলজি টিচাররা নাম্বার দিবে না রে ভাই, নিচে দাগ দিতে হবে। হ্যাঁ, রিক্সিয়া উদ্ভিদ। তো রিক্সিয়ার একটা ছবি আঁকবা, ছবি এঁকে রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখবা, শেষ। তো টেরিডোফাইটাতে চলে আসছি আমরা। তো টেরিডোফাইটার হচ্ছে আমরা বলছি যে ডিপ্লয়েড দশা যেহেতু প্রধান দশা, সো আমরা এটাকে বলবো হচ্ছে তোমার স্পোরোফাইটিক উদ্ভিদ। এটাই প্রথম উদ্ভিদ যাকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি, গত ক্লাস থেকে পড়তেছি। এটার ভাস্কুলার টিস্যু আছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে এটার মধ্যে আমরা আর কি পাইছিলাম, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তারপরে হলো এটা প্রথম স্পোরোফাইটিক উদ্ভিদ, এটা প্রথম ভাস্কুলার টিস্যু আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে পড়তে হবে যে গ্যামিটোফাইটকে আলাদা নাম আছে, এর গ্যামিটোফাইটের নাম হলো প্রোথেলাস, এর গ্যামিটোফাইটের নাম হলো প্রোথেলাস। গ্যামিটোফাইটের নাম কি? প্রোথেলাস। স্পোরোফাইট, স্পোরোফাইট দশা, এর প্রধান দশাটা হলো স্পোরোফাইট দশা। হ্যাঁ, এটা থেকে স্পোর উৎপন্ন হয় যেটা সম অসম উভয় আকারের হতে পারে। তার মানে হলো টেরিডোফাইটার স্পোর হোমোস্পোরাস হেটারোস্পোরাস দুইটাই হতে পারে। তাহলে একটা টেরিডোফাইটা হোমোস্পোরাসও হইতে পারে, হেটারোস্পোরাসও হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো জননাঙ্গ বহুকোষী, বন্ধা কোষের বেষ্টনী থাকে, এটা গত ক্লাসে পড়াই দিছি। বন্ধা কোষের বেষ্টনী মানে কি? তার মানে হলো জননাঙ্গের চারদিকে
কোষ বিভাজনে অক্ষম এমন কিছু কোষের আস্তরণ থাকবে। জনুক্রম সুস্পষ্ট, জনুক্রম মানে এই যে আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক যে আবর্তন, এটা হেটারোমরফিক ধরনের। হেটারোমরফিক কথাটার মানে হলো কি, মরফিক কথাটা আসছে হচ্ছে মানে বাহ্যিক গঠন থেকে, হেটারো কথাটার মানে হচ্ছে ভিন্ন থেকে। তার মানে গ্যামিটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশার বাহ্যিক গঠন ভিন্ন রকম হয়, এজন্য আমরা এটাকে বলেছি হেটারোমরফিক ধরনের। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম মানে কি, যেখানে স্পোর উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। হ্যাঁ, আচ্ছা এরপরে খেয়াল করো, পুংগ্যামিট সচল অ্যান্থেরিডিয়ামে উৎপন্ন হয়, স্ত্রীগ্যামিট নিশ্চল আর্কিগোনিয়ামে উৎপন্ন হয়। তার মানে এখানেও যৌন কোন প্রকৃতির হবে, উগ্যামাস প্রকৃতির হবে। ঠিক আছে, আচ্ছা আগেরটা শহীদুল ইসলাম জিজ্ঞাসা করছে রিক্সিয়া লিখলে হবে, হবে কি রিক্সিয়া লিখতে হবে, কারণ দ্যাগ্র শাখা বলে দিছে, দ্যাগ্র শাখা বলে দিছে, এই জন্য রিক্সিয়া লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা মোটামুটি আমরা এই জিনিসগুলো পড়ে ফেলছি। সানফান বা ঢেকি শাক এটার আরেকটা নাম। এই যে এখানে যে সংখ্যামূলক তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যারা মেডিকেল রিলেটেড প্রিপারেশন নিতে চাও তারা একটু ভালো মতন পড়ো। আর এখানে একটু স্পোরোফাইট, স্পোরোফাইট দশা মানে কি, ডিপ্লয়েড দশা। ডিপ্লয়েড দশার সূচনা হয়েছে উ স্পোর বা জাইগোট থেকে। আর গ্যামিটোফাইটিক দশা এটা শুরু হয়েছে মানে হ্যাপ্লয়েড দশা শুরু হয়েছে স্পোর বা রেণু থেকে। এটা এমসিকিউতে আসবেই, এই দুইটা এমসিকিউতে আসবেই। স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ, গ্যামিটোফাইট পর্যায়ের প্রথম কোষ আসবেই, এতগুলা স্টার্ট দিছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন দেখো, এখন এই টেরিডোফাইটার মধ্যে আমাদের একটা স্পেসিমেন উদ্ভিদ হচ্ছে টেরিস। আমাদেরকে টেরিস সম্পর্কে পড়তে হবে। হ্যাঁ, টেরিস সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। টেরিসের প্রধান উদ্ভিদ এটা হলো স্পোরোফাইটিক। প্রধান উদ্ভিদটা হচ্ছে কি, স্পোরোফাইটিক। হ্যাঁ, প্রধান উদ্ভিদটা স্পোরোফাইটিক। আচ্ছা আমরা আবার টার্মিনোলজিগুলো একটু পড়ে আসি, টার্মিনোলজিগুলো একটু পড়ে আসি তাহলে সুবিধা হবে। টার্মিনোলজি দেখো, স্পোরোফাইটিক মানে কি এটা তো আমরা অলরেডি জেনে ফেলছি, তাহলে আমাদের নতুন করে এখানে পড়ার আর কিছু নাই। এখন আসো, টেরিসে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। তার মানে টেরিসের কাণ্ড আছে, পাতা আছে, মূল আছে। তো টেরিসের যে মূল থাকবে এই মূলটা দেখতে কেমন হবে বলো দেখি, টেরিসের যে মূল থাকবে এই মূলটা দেখতে কেমন হবে? টেরিসে আমরা কোন ধরনের মূল পাবো বলো, টেরিসে কোন ধরনের মূল পাবো বলো দেখি, পারো কেউ? টেরিসে কোন ধরনের মূল থাকবে? তাহলে মূল পড়তে হবে, পাতা পড়তে হবে, কাণ্ড পড়তে হবে, তিনটা জিনিসই পড়তে হবে। না 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 না, মূল সাধারণত অস্থানিক মূল পাওয়া যায় টেরিসে। কোন ধরনের মূল পাবো আমরা? অস্থানিক মূল। এটা এটা আমরা পড়বো, অসুবিধা নেই, আগে কাণ্ডটা পড়ি। টেরিসের যে কাণ্ড এটা সাধারণ উদ্ভিদের কাণ্ডের মতো নয়, এটা একটা বিশেষ ধরনের কাণ্ড। এই টেরিসের কাণ্ডকে বলা হয় রাইজোম। তাহলে রাইজোম জাতীয় কাণ্ড আমরা মানে কি বুঝবো? রাইজোম জাতীয় কাণ্ড বলতে বোঝায় আনুভূমিকের সাথে মানে মাটির সাথে আনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় যেই কাণ্ড সেটাকে সাধারণত রাইজোম বলা হয়। এই যে দেখো এখানে টেরিসের এই যে কাণ্ডটা, টেরিসের কাণ্ডটাকে বলা হয় হচ্ছে রাইজোম। ওকে, এই যে এখানে একটু লেজার দেই বুঝতে সুবিধা হবে। আচ্ছা গ্রিন কালার, রেড কালার দেই। এই দেখো এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের রাইজোম। হ্যাঁ, এটা হলো কাণ্ড, আনুভূমিকের সাথে বৃদ্ধি পাইছে, আনুভূমিকের সাথে বৃদ্ধি পাইছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, তাহলে টেরিসের কাণ্ডকে বলতেছি কি, রাইজোম। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে রাইজোম কি? রাইজোম হলো রূপান্তরিত কাণ্ড যা টেরিসে দেখতে পাওয়া যায়, রূপান্তরিত কাণ্ড বা টেরিসের কাণ্ড, এটাকে বলতেছি আমরা রাইজোম। ওকে, এছাড়া রাইজোম আমরা আর কোথায় দেখতে পাই? আদা, হলুদ, এগুলোও সাধারণত রাইজোম জাতীয় কাণ্ড হয়ে থাকে। ওকে, তাহলে কাণ্ড রাইজোম এটা সম্পর্কে আমরা পড়ে ফেললাম। তাহলে রাইজোম কি ভাইয়া? রাইজোম হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড, রাইজোম হচ্ছে এক ধরনের রূপান্তরিত কাণ্ড। তাহলে রাইজোম হচ্ছে রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত, রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, রাইজোম হচ্ছে রূপান্তরিত কাণ্ড, আনুভূমিকভাবে সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত হয়। ওকে, আচ্ছা এখন আসো, সাধারণ একটা মূল, একটা উদ্ভিদের মূল হচ্ছে কাণ্ডের নিচ থেকে একটা জায়গা থেকে উৎপন্ন হয়। কিন্তু মাঝে মাঝেই আমরা দেখি, ধরো এটা যদি একটা আগ, একটা আখ যদি হয়, হ্যাঁ সরি, যদি এটা যদি একটা আখ হয়, হ্যাঁ যদি এটা আখ হয়, হ্যাঁ আমরা আখ দিয়ে বুঝাইতেছি কেন? আখ বোঝাটা সহজ। হ্যাঁ, বোঝাটা সহজ, একদম সহজ, কারণ আখ দেখে নাই এমন মানুষ আসলে পাওয়া যাবে না। ঠিক আছে, এই যে এখানে এরকম এরকম পর্ব থাকে, এটা গত ক্লাসেও চারা পড়াইতে গিয়ে পড়াইছিলাম। হ্যাঁ, যখন ছত্রাক শৈবাল যখন পড়াই আর কি, হ্যাঁ ওই চ্যাপ্টার পড়ানোর সময়ও পড়াইছিলাম। এই জায়গা থেকে দেখা যায় কি, এই যে পর্বের গোড়ার থেকে এই জায়গা থেকে এরকম এরকম কিছু মূল বের হয়,
এরকম এরকম কিছু মূল বের হয়। হ্যাঁ, দেখো এরকম এরকম কিছু মূল বের হয়, এরকম কিছু মূল বের হয়। নর্মালি নিয়ম থাকার কথা কি ছিল, মূল শুধুমাত্র এই নিচে যেটা আছে এখান থেকে গুচ্ছ মূল তৈরি হওয়ার কথা ছিল, এক গুচ্ছ মূল। হ্যাঁ, এখান থেকে এক গুচ্ছ মূল তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এই নিচের অংশ ছাড়াও উপরের দিক থেকেও যে কাণ্ড থেকে যে মূল তৈরি হচ্ছে, এই মূলগুলাকে বলা হয় অস্থানিক মূল। অস্থানিক মূল বলতে বোঝায় হচ্ছে সাধারণত কাণ্ডের অস্বাভাবিক স্থান থেকে যে মূল তৈরি হয় তাকে বলা হয় অস্থানিক মূল। তাহলে আমরা এখানে কোন ধরনের মূল পাবো, এখানে আমরা পাবো হচ্ছে অস্থানিক মূল। এখানে আমরা মূল পাবো হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে, মূল পাবো হচ্ছে অস্থানিক মূল। ওকে, আচ্ছা, তাহলে মূল গেল, কাণ্ড গেল। কাণ্ডের সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে এখানে, কাণ্ডের সাথে রিলেটেড এখানে আরেকটা জিনিস আছে, এটা বিশেষ করে আমাদের এই রাইজোমের সাথে রিলেটেড। এটা বিশেষ করে আমাদের এই রাইজোমের সাথে রিলেটেড। রাইজোমের মধ্যে আলাদা একটা আবরণী আছে, রাইজোমের মধ্যে আলাদা একটা আবরণী আছে। এই আবরণীটাকে বলা হয় হচ্ছে শল্কপত্র। একটু কঠিন, একটু খটোমটো, হ্যাঁ, একটু কঠিন, শল্কপত্র, শল্কপত্র। ঠিক আছে, তাহলে রাইজোমের আবরণীকে বলা হয় হচ্ছে শল্কপত্র। তোমরা সবাই শল্কপত্র খাইছো, শল্কপত্র খাও নাই এমন কোনো মানুষ নাই। শল্কপত্র কোথায় খাইলাম? পেঁয়াজ খাইছো না সবাই? পেঁয়াজ হলো মানে পেঁয়াজের যে অংশটা আমরা খাই এটা হলো শল্কপত্র, বুঝতে পারছো? তাহলে এই শল্কপত্র কোথায় দেখতে পাই আমরা? এই যে রূপান্তরিত কাণ্ডের উপরে একটা আবরণী পাওয়া যায় এক্সট্রা, এটাকে বলা হয় শল্কপত্র। তাহলে যে শল্কপত্রটা পাওয়া যায় ওই শল্কপত্রের নাম হলো র্যামেন্টাম। তাহলে ওই শল্কপত্রের নাম হলো র্যামেন্টাম। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য যে র্যামেন্টাম নামক শল্কপত্র পাওয়া যায়। র্যামেন্টাম নামক শল্কপত্র কোথায় পাবো আমরা? টেরিসের কাণ্ডের মধ্যে পাবো। র্যামেন্টাম নামের শল্কপত্র কোথায় পাবো আমরা? টেরিসের কাণ্ডের মধ্যে পাবো আর কি। ঠিক আছে, র্যামেন্টাম নামক শল্কপত্র আমরা কোথায় পাবো? টেরিসের কাণ্ডের মধ্যে পাবো। ওকে, তাহলে কাণ্ড সম্পর্কিত কথাবার্তা এখানে শেষ আমাদের। এবারে আমরা একটু মূল মানে পাতা সম্পর্কিত কথাবার্তা বলি। তাহলে এই যে টেরিসের যে পাতা আছে, টেরিসের যে পাতা আছে, টেরিসের পাতাগুলা দেখতে কেমন? এটাকে বলা হয় হচ্ছে পক্ষল যৌগিক। টেরিসের পাতাগুলা দেখতে কেমন? এটা হলো পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে কি? পাখার মতো, ডানার মতো। দেখো একটু টেরিসের ছবিটা দেখো, এই যে ডানার মতো যৌগিক পত্র, ডানার মতো যৌগিক পত্র, এই জন্য এটাকে বলা হয়েছে কি? পক্ষল যৌগিক। ঠিক আছে, এটাকে বলা হয়েছে কি? পক্ষল যৌগিক। এখানে টেরিসের পাতা পক্ষল যৌগিক, মানে ডানার মতো এবং যৌগিক পত্র। যৌগিক পত্র কেন ভাইয়া? যৌগিক পত্র এই কারণে, দেখো একটু, ধরো আমরা যখন টেরিসের একটা গঠন যখন আমরা পড়ি, এই যে সম্পূর্ণ একটা পাতা, এর যে মধ্যশিরা থাকে, এই মধ্যশিরাটার নাম হয় হচ্ছে র্যাকিস। টেরিসের পাতার মধ্য যে শিরাটা পাওয়া যায়, এই মধ্য শিরাটার নাম হবে হচ্ছে ভাইয়া র্যাকিস। ঠিক আছে, এই র্যাকিসের দুই পাশে আমরা এরকম এরকম পাতা দেখতে পাবো। ঠিক আছে, এই একটা পাতা ধরো, ঠিক আছে, এই আরেকটা পাতা ধরো, হ্যাঁ, ঠিক আছে, এই যে এরকম পাতা দেখতে পাবো। র্যাকিসের দুই পাশে আমরা এরকম পাতা দেখতে পাবো। ঠিক আছে, টেরিসের এই যে পাতা, এই পাতাগুলার আবার বিভিন্ন রকমের নাম আছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে বললাম হচ্ছে র্যাকিস, সম্পূর্ণ পাতাটাকে বলবো আমরা ফ্রন্ট। তাহলে এখানে আমরা যতগুলা পাতা পাবো, হ্যাঁ, সবগুলাকে একসাথে, একটা র্যাকিসের মধ্যে যতগুলা ছোট ছোট পাতা আছে সবগুলাকে মিলে আমরা পুরো অংশটাকে বলবো হচ্ছে এটা একটা ফ্রন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ভালো মতন মনোযোগ দিয়ে দেখো। আমরা এই সম্পূর্ণটাকে বলবো হচ্ছে ফ্রন্ট, সম্পূর্ণটাকে বলবো হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, তাহলে ফ্রন্ট কি ভাইয়া? ফার্নের পাতাকে বলতেছি আমরা হচ্ছে ফ্রন্ট, বা টেরিসের পাতাকে বলতেছি আমরা হচ্ছে ফ্রন্ট। র্যাকিস কি ভাইয়া? ফ্রন্টের মধ্য যেই অক্ষ বরাবর যে শিরা পাওয়া যায়, বা ফ্রন্টের যে মধ্য শিরা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের র্যাকিস। ঠিক আছে, এটার যে মধ্য শিরা, এটাকে বলা হয় হচ্ছে আমাদের র্যাকিস। আর এই যে প্রত্যেকটা যে পাতার ক্ষুদ্র অংশ, এই প্রত্যেকটা পাতাকে বলা হয় হচ্ছে পিনা। প্রত্যেকটা পাতাকে বলা হয় হচ্ছে পিনা। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, পিনা, র্যাকিস, ফ্রন্ট। ঠিক আছে, তাহলে র্যাকিসের দুই পাশে প্রতিটি পাতাকে বলা হবে হচ্ছে পিনা। একটা র্যাকিস যুক্ত সম্পূর্ণ পাতাকে বলা হবে হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, সম্পূর্ণ পাতাকে বলা হবে হচ্ছে ফ্রন্ট। ঠিক আছে, ওকে। তো পক্ষল যৌগিক গেল, পাতা 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 সম্পর্কে কিছু কথাবার্তা গেল। এবার আসো, পক্ষল যৌগিক সম্পর্কে পড়ছি, ফ্রন্ট পড়ছি, র্যাকিস পড়ছি, পিনা পড়ছি। এবার আসো আরো দুইটা নতুন টার্ম। ঠিক আছে, সো এই দুইটা নতুন টার্ম, একটা নাম হলো ক্রোজিয়ার, আরেকটা নাম হলো সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, তাহলে একটা হলো ক্রোজিয়ার আর একটা হলো কি? সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, সার্সিনেট ভার্নেশন।
একটা হলো ক্রোজিয়ার আর একটা হলো কি সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে। আচ্ছা, এই যে কুণ্ডলিত যে কচি পাতা, ফ্রানের যে কচি পাতাগুলা থাকে না, কুণ্ডলিত অবস্থায় থাকে, এটাকে প্রত্যেকটা পাতাকে তখন বলা হবে হচ্ছে ক্রোজিয়ার, ঠিক আছে। আর পাতার এই অবস্থাটাকে বলা হবে হচ্ছে সার্সিনেট ভার্নেশন, ঠিক আছে। তাহলে একটু দেখো আমরা কি কি শিখলাম পাতা সম্পর্কে। পাতা যখন পূর্ণাঙ্গ পাতাটাকে বলবো আমরা ফ্রন্ট, যেখানে মধ্যশিরাকে বলবো আমরা র্যাকিস, প্রতিটা অংশকে বলবো আমরা পিনা। এই পাতাটা যখন যখন কচি অবস্থায় থাকে, এই পাতাটা যখন কচি অবস্থায় থাকে, কচি পাতা, ঠিক আছে, তখন কুণ্ডলিত অবস্থায় থাকে, তখন এই কচি পাতাগুলাকে বলা হবে ক্রোজিয়ার। তাহলে পাতার তিনটা নাম পাইলাম, ফ্রন্ট, পিনা, ক্রোজিয়ার। ফ্রন্ট, পিনা, ক্রোজিয়ার, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য একদম ক্লাসেই সবারই লাগবে, এই জন্য ক্লাস থেকেই যেন এগুলো শেখা হয়ে যায়। ফ্রন্ট, পিনা, ক্রোজিয়ার। এই যে কুণ্ডলিত অবস্থায় যে পাতাগুলো আছে, কচি পাতাগুলো যে কুণ্ডলিত অবস্থায় আছে, এই অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ওকে, তাহলে এটাও আমাদের টার্মিনোলজি পড়া মোটামুটি হয়ে গেল। এখন চলো আমরা এখানে দেখি। দেখো, এগুলা পড়তে এখন আমাদের খুব সহজ হয়ে গেছে। কাণ্ড হচ্ছে রাইজোম জাতীয়। রাইজোম কি বুঝতে পারছো তোমরা? রূপান্তরিত কাণ্ড, যেটা আনুভূমিকভাবে বৃদ্ধি পাইছে। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, কুণ্ডলিত পাতাকে ক্রোজিয়ার বলে, প্রতিটি পত্র খণ্ডককে পিনা বলা হয়, পড়ে ফেলছি। মুকুল অবস্থায় কুণ্ডানো পাতানোর যে অবস্থাটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর কচি পাতাটাকে বলা হবে হচ্ছে ক্রোজিয়ার। হ্যাঁ, ফার্নের শল্কপত্রকে বলা হয় রেমেন্টাম। শল্কপত্র কি জিনিস পড়ে ফেলছি। হ্যাঁ, এখন আসো, নতুন কিছু আরো ইনফরমেশন আছে। পরিণত পত্রকের নিম্নতলের কিনারায় সোরাই উৎপন্ন হয়। এই সোরাই মানে কি? সোরাই মানে কি এটা একটু পড়ি, চলো। সোরাই মানে কি দেখো, স্পোরগুলা কোথায় উৎপন্ন হয়? স্পোরগুলা উৎপন্ন হবে হচ্ছে স্পোরাঞ্জিয়ামে। স্পোরাঞ্জিয়ামে, ঠিক আছে। স্পোরাঞ্জিয়ামের যে গুচ্ছ, এই গুচ্ছকে বলবো আমরা সোরাস। এই সোরাসকে আমরা বহু বচনে বলবো হচ্ছে সোরাই, ঠিক আছে। ঠিক আছে, বহু বচনে বলবো হচ্ছে সোরাই। আর এই সোরাইগুলা থাকবে কোথায়? এই সোরাইগুলা থাকবে হচ্ছে পাতার নিম্ন ত্বকের কিনারায়। পাতার নিম্ন ত্বকের, মানে ধরো এটা যদি একটা পাতা হয়, এটা ঊর্ধ্বত্বক, এটা নিম্নত্বক, এই যে কিনারা বরাবর, এই বরাবর এরকম একগুচ্ছ মানে স্পোরাঞ্জিয়াম থাকে, একগুচ্ছ স্পোরাঞ্জিয়াম থাকে। এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর উৎপন্ন হয়, বুঝতে পারছো? এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে এই যে স্পোরাঞ্জিয়ামের যে গুচ্ছগুলা, এই গুচ্ছগুলাকেই বলা হচ্ছে সোরাস। স্পোরাঞ্জিয়ামের যে গুচ্ছগুলা বলা হচ্ছে সোরাস। পাতার নিম্নত্বকে বা নিম্নতলে অবস্থান করে আর কি। এই সোরাইগুলা কোথায় অবস্থান করতেছে? পাতার নিম্নতলে অবস্থান করতেছে, ঠিক আছে। আশা করি এগুলোও তাহলে পড়া হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবারে খেয়াল করো তাহলে, টেরিসের রাইজোমের শল্কপত্রকে কি বলে? দেখো ভাইয়া, কত সুন্দর। পেঁয়াজের কাণ্ড, হ্যাঁ, রূপান্তরিত কাণ্ড। পেঁয়াজের রূপান্তরিত কাণ্ডটার নাম হলো বাল্ব, ঠিক আছে। এগুলাও পড়াবো, সপ্তম অধ্যায় যখন পড়াবো বোটানি তখন পড়াবো। পেঁয়াজের রূপান্তরিত কাণ্ডের নাম হলো বাল্ব। বোটানি একটু কঠিন। হ্যাঁ, উত্তর করো দেখি। বাহ, চমৎকার। র্যাকিস কি আমি কখনো শল্কপত্রের মধ্যে পড়াইছি? র্যাকিস বলছি হচ্ছে পাতার মধ্যশিরা। ক্রোজিয়ার, এটাও পাতা, ফ্রন্ডও পাতা, একমাত্র র্যামেন্টাম মিলতেছে। র্যামেন্টাম পড়াইছিলাম আমি। র্যামেন্টাম এক বচন, এটা বহু বচনে বলা হয় র্যামেন্টা, ঠিক আছে। যারা কারেক্ট অ্যান্সার দিছো, ভেরি গুড, কনগ্রাচুলেশনস। আমরা আমাদের লাস্টের দিকে চলে আসছি। টেরিসের জনন পর্ব, জনুক্রম পর্ব পড়া শেষ, ঠিক আছে। ওকে, চলো শুরু করি। তাহলে এই যে অঙ্গজ জনন হইতে পারে, অযৌন জনন হইতে পারে, যৌন জনন হইতে পারে। 3 রকম জননী সাধারণত হয়। অঙ্গজ, অযৌন, যৌন, 3 রকম জননী হইতে পারে। এখন খেয়াল করো, শাখাগুলা পৃথক হয়ে গেলে অঙ্গজ জনন হইতে পারে, ঠিক আছে। এবারে আসো, অযৌন জনন যেখানে হয় সেখানে যদি একটু, আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেছি আমি, ঠিক আছে। এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো কি, এই যে টেরিসের যে কাণ্ড রাইজোম আছে, এই রাইজোমের ভেতরে ভাস্কুলার বান্ডল আছে। ভাস্কুলার বান্ডল মানে কি? পরিবহন টিস্যু। এই ভাস্কুলার বান্ডল আবার বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু টেরিসের ভাস্কুলার বান্ডলটা হেড্রোসেন্ট্রিক ধরনের। হেড্রোসেন্ট্রিক, এন্ড এই কথার মানে কি ভাই? টেরিসের ভাস্কুলার বান্ডল যে হেড্রোসেন্ট্রিক ধরনের, এই কথার মানে কি? হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক। ভেতরে আছে হচ্ছে জাইলেম,
ঠিক আছে, ধরো এটা হচ্ছে জাইলেম টিস্যু, হ্যাঁ, জাইলেম টিস্যুর চতুর্দিকে এখানে থাকে হচ্ছে ফ্লোয়েম টিস্যু, ঠিক আছে, জাইলেম টিস্যুর চতুর্দিকে এখানে থাকে হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক। এটাও পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়, ঠিক আছে, পরীক্ষায় এটা খুবই আসে। ওকে, আসো, স্পোরাঞ্জিয়ামের সৃষ্ট রেণু বা স্পোরের মাধ্যমে অযৌনজনন ঘটে। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলা হয়, পয়রা ফেলছো। সোরাস উৎপন্নকারী পাতাকে বলা হয় স্পোরোফিল। তাহলে স্পোরোফিল মানে কি? যেই পাতায় সোরাস উৎপন্ন হয়েছে সেই পাতাকে বলা হবে স্পোরোফিল। আর স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যুকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। এটা কিন্তু মানুষের অমরা না, মানুষের ভ্রূণীয় একটা আবরণী থাকে হচ্ছে অমরা, সেটা আলাদা জিনিস। কিন্তু এখানে স্পোরাঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যুকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। এটা ক নাম্বারের কোশ্চেনে আসে, অমরা কাকে বলে, মানে এই টেরিসের চ্যাপ্টারের যদি বলে অমরা কাকে বলে, তখন এটা অ্যান্সার দিতে হবে। প্রতিটা স্পোরাঞ্জিয়ামে 16টা করে স্পোর মাতৃকোষ উৎপন্ন করে, ঠিক আছে। এই প্রতিটা স্পোর মাতৃকোষ কি করবে? মিওসিস বিভাজন হবে, ঠিক আছে, মাতৃকোষে মিওসিস, স্পোর মাতৃকোষে মিওসিস বিভাজন হবে। তাহলে মিওসিস বিভাজন হলে তখন আমাদের এই 16টা স্পোর মাতৃকোষ থেকে 4 16 64টা হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হবে। বুঝতে পারছো? এই যে দেখো, এখানে নতুন আরেকটা টার্ম চলে আসছে। সেই টার্মটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের ধরো একটা টেরিসের পাতার কিনারা, যেটাকে কেটে আমরা হচ্ছে বড় করছি। টেরিসের পাতার কিনারা যেটাকে কেটে আমরা কি করছি? বড় করছি, হ্যাঁ। এখন দেখো, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের সোরাস, হ্যাঁ, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের সোরাস। সোরাসকে ঢেকে রাখার জন্য, সোরাসকে ঢেকে রাখার জন্য এখানে দেখো একটা হুডের মতো অংশ তৈরি হয়েছে, একটা আবরণী তৈরি হয়েছে, মানে পাতাটা কিছুটা এরকম বাঁকা হয়ে যায়। বুঝতে পারছো? ধরো পাতাটা কি হয়ে গেছে? কিছুটা এরকম বাঁকা হয়ে গেছে। আমরা দেখি না কিছু কিছু পাতা ধরো যে এরকম একটু ফোল্ডিং হয়ে গেছে। ধরো এই যে এটা এটা যদি একটা পাতা হয়, এই যে এরকম কিছুটা ফোল্ডিং হয়ে যায়, কিন্তু এই ফোল্ডিংটা কিন্তু সম্পূর্ণভাবে এরকম ঢেকে দিল না, কিছুটা ঢেকে দিছে, জাস্ট বাইরের থেকে ঢেকে রাখছে, কিন্তু এ পাশ দিয়ে কিন্তু খোলা। এই যে কিছুটা যে ঢেকে রাখলো, এই নতুন টার্মটার নাম হয় ফলস ইন্ডোসিয়াম। তাহলে আমরা ফলস ইন্ডোসিয়াম কোথায় দেখতে পাবো? এটা একটা অসম্পূর্ণ আবরণী, এটা একটা অসম্পূর্ণ আবরণী। কাকে আবরণ করে রাখতেছে? সোরাসকে আবরণ করে রাখতেছে। এই যে এখানে পড়লাম না আমরা যে সোরাস পাইলাম আমরা, এই যে এই সোরাসের যে অসম্পূর্ণ আবরণীটা আছে পাতার নিম্নতলেই পাওয়া যাবে। এটা পাতার নিম্নতলে সোরাসের যে অসম্পূর্ণ একটা আবরণী পাওয়া যায়, সোরাসের যেই অসম্পূর্ণ একটা আবরণী পাওয়া যায়, এই অসম্পূর্ণ আবরণীটার নাম হয় হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। ফলস ইন্ডোসিয়াম, ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে। এটার আরেকটা নাম হয় হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। ওকে, এই যে এখানে আমরা দেখাইলাম যে অংশটুকু, এটা হলো কি ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবারে আসো, আমরা যখন ব্রায়োফাইটা পড়লাম ওইখানে পড়ছিলাম যে ব্রায়োফাইটার স্পোরোফাইটের 3টা অংশ, পদ, সিটা, ক্যাপসুল। ওই ক্যাপসুল আর এই ক্যাপসুল কিন্তু একটু আলাদা, বাট মিনিংটা সেম। ওই ক্যাপসুলের ভেতরেও বলছিলাম স্পোর উৎপন্ন হয়, এই যে ক্যাপসুল দেখতে পাচ্ছি আমরা এখানেও স্পোর উৎপন্ন হয়। তাহলে এই যে ক্যাপসুলটা, এটা কিসের অংশ? এই ক্যাপসুলটা আসলে স্পোরাঞ্জিয়ামের অংশ। একটা স্পোরাঞ্জিয়ামের 2টা অংশ, এই স্পোরাঞ্জিয়ামের 2টা অংশ, একটা অংশ হলো বৃন্ত বা বোটা, এই যে এই অংশটার নাম হলো বৃন্ত বা বোটা, ঠিক আছে, এটা একটা অংশ, আর ক্যাপসিউল একটা অংশ। তাহলে একটা স্পোরাঞ্জিয়ামের 2টা অংশ, একটা অংশের নাম হলো বৃন্ত আর উপরের অংশটার নাম হলো কি? ক্যাপসিউল। এই ক্যাপসিউলের যেই মানে কোষগুলা, এগুলার আবার ভালো ভালো নাম আছে। চতুর্দিকের যে কোষ, এগুলাকে বলি আমরা অ্যানুলাস, ঠিক আছে। নিচের দিকে কিছু পানিগ্রাহী কোষ থাকে, এদেরকে বলি আমরা স্টোমিয়াম। উপযুক্ত পরিবেশে এই স্টোমিয়ামটা ফেটে যাবে, ফেটে গিয়ে এই যে এখানে রেণু চতুষ্টয় গঠন করছে না, এই রেণু চতুষ্টয়গুলা পরবর্তীতে কি করবে? মিওসিস বিভাজিত হয়ে রেণু বা স্পোর উৎপন্ন করবে, স্পোরগুলা বাইরে বের হয়ে আসবে আর কি, ঠিক আছে। এই যে এখান থেকে মাঝে মাঝে এই ছবিটা দিয়ে এমসিকিউ প্রশ্ন দেয়। এই যে ফলস ইন্ডোসিয়াম মানে কি? এই যে এখানে ফলস ইন্ডোসিয়াম তো পড়াইছি, ফলস ইন্ডোসিয়াম মানে কি এটাও দিতে পারে, অথবা এই ছবিটাও দিতে পারে। এই অ্যানুলাস এবং স্টোমিয়াম এগুলা মার্কিং করে দেয়, এ বি দিয়ে দেয় আর কি, হ্যাঁ। সো এগুলো একটু পারতে হবে। ওকে, এবার আসো টেরিসের যৌন জনন। যৌন জনন মানেই হচ্ছে যেখানে আমার পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট তৈরি হইতে হবে। আর পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট যখন তৈরি হয়, সোরাসকে ঢেকে রাখবে। ভাইয়া সারা জিজ্ঞাসা করছে সোরাসকে ঢেকে রাখবে না সোরাইকে ঢেকে রাখবে। সোরাস আর সোরাই আসলে একই কথা, হ্যাঁ। একটা যখন থাকে তখন তাকে বলি সোরাস, বহু বচনে আমরা এটাকে সোরাই বলি। আচ্ছা, এখন আসো টেরিসের যৌন জনন মানে হচ্ছে যৌন জননের মধ্যে আমরা দেখব গ্যামিটোফাইটিক এবং স্পোরোফাইটিক দশায় রূপান্তর হচ্ছে আর কি, হ্যাঁ। সো একটু খেয়াল করো, ফার্নের হৃৎপিণ্ড আকার গ্যামিটোফাইটিক অংশকে বলা হয় হচ্ছে প্রোথেলাস। এটাও
মানে রিটেনেও আসে, এমসিকিউতেও আসে, সব জায়গায় আসে, এটা সিকিউতেও আসে, এমসিকিউতেও আসে। ছবি এঁকে দিবে এবং এই ছবির যে মানে লেভেলিং গুলাও কিন্তু আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এই যে প্রথমের যেই অংশটা আছে এটার নাম হচ্ছে অগ্রস্থ খাজ, এটার নাম হচ্ছে অগ্রস্থ খাজ, বুঝতে পারছো? এটার নাম হলো অগ্রস্থ খাজ। হ্যাঁ, আচ্ছা, তারপরে খেয়াল করো এই যে অংশগুলা পাচ্ছি আমরা, এগুলার নাম কি? এগুলার নাম হলো আর্কিগোনিয়াম। এই যে এগুলো হলো এক একটা আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম। এটা কিন্তু ছবি আঁকা মাস্ট, এটা ছবি আঁকা মাস্ট, এটা পারতে হবে। আর্কিগোনিয়াম, বুঝতে পারছো? আর্কিগোনিয়াম। আর এই যে গোলাকার যে অংশগুলা পাচ্ছ এগুলোর নাম হলো অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম। ঠিক আছে? আর এই যে এগুলা দেখতে পাচ্ছ এগুলার নাম হলো কি? রাইজয়েড। হ্যাঁ, এগুলার নাম হলো রাইজয়েড। প্রোথ্যালাসের মধ্যে নিচের দিকে যা পাই এগুলা হলো রাইজয়েড, রাইজয়েড। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে যৌনজনন তাহলে কোথায় ঘটবে? প্রোথ্যালাসে ঘটবে। স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতির। এটা কিন্তু আমরা বায়োফাইটার ক্ষেত্রেও দেখছি, এটা ফ্লাস্ক আকৃতির হয়। হ্যাঁ, অ্যান্থেরিডিয়াম গোলাকার। বায়োফাইটার ক্ষেত্রে কি দেখছিলাম? নাশপাতি আকৃতির। হ্যাঁ, এর ভেতরে 20 থেকে 50টি শুক্রাণুমাতৃ কোষ বা অ্যান্ড্রোসাইট উৎপন্ন হয়। পরবর্তীতে এই অ্যান্ড্রোসাইট থেকে আমরা দেখব যে বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে দেখো, ব্রায়োফাইটার শুক্রাণু ছিল দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, টেরিডোফাইটার শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে কারের শুক্রাণু কত ফ্লাজেলা বিশিষ্ট। আরেকটা আছে সাইকাসের শুক্রাণু, সেটাও কিন্তু বহু ফ্লাজেলা বিশিষ্ট, এবং এটা বলা হয় উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় হচ্ছে সাইকাসের ক্ষেত্রে। এখন দেখো নিষেক ক্রিয়া কোথায় সংঘটিত হয়? আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট। আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, যার ফলে শুক্রাণু এর প্রতি আকৃষ্ট হয় এবং এটার একটা মানে পানি বা শিশির বিন্দুর প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, ম্যালিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাতে যেটা হয়, এই যে ফ্লাস্ক আকৃতির যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এটা এক একটা এরকম থাকে। হ্যাঁ, ধরো এটা দেখতে অনেকটা এই যে এরকম থাকে, নিচের দিকের এই অংশ, এই অংশের ভেতরে এখানে হচ্ছে কি আমাদের ডিম্বাণু থাকবে আর কি। এখানে আমাদের কি থাকবে? মানে তোমার ডিম্বাণু থাকবে। এর উপরে এখানে কিছু নালিকা কোষ এই থাকবে। হ্যাঁ, তো একটা সময় দেখা যাবে কি এই যে আমাদের এই নালিকা কোষগুলা ফেটে গেছে, ফেটে গিয়ে এর ভেতরে হচ্ছে কি আমাদের এই শুক্রাণুটা প্রবেশ করতে পারে আর কি। ঠিক আছে, বইতে দেখবে এরকম ছবি আছে। এত গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি নিয়ে আসি নাই। এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? এই পয়েন্টগুলা কারো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? হ্যাঁ, রিক্সিয়া তো বৈজ্ঞানিক নাম, টেরিসও বৈজ্ঞানিক নাম। হ্যাঁ, রিক্সিয়া বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, ডান। তাহলে এখন দেখো তো, টেরিসের পাতায় অবস্থিত স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? বলো। দেখো কত সহজ সহজ প্রশ্ন আসে। টেরিসের পাতায় অবস্থিত স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে কি বলা হয়? আমি কুইজটা দেই। এটা রাগ করে বলছিলাম কোনো কুইজ দিব না, কিন্তু তোমরা তো কুইজ দিতে একটু পছন্দই করো। এতদিন পর্যন্ত এগুলা শর্ট সিলেবাসে থাকার কারণে কখনো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে নাই। চ্যাপ্টারটা খুবই ছোট, বাট তুমি এখান থেকে এমসিকিউ সিকিউ দুই প্রশ্নই কিন্তু পেতে পারো। ঠিক আছে, কি পাবো আমরা? গুচ্ছকে কি বলবো? সোরাস বলবো। ঠিক আছে, আচ্ছা। সো এখানে এই জায়গাটায় কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই প্রোথেলাস সম্পর্কিত কিছু ইনফরমেশন। প্রোথেলাস সম্পর্কিত ইনফরমেশন কি এটা সহবাসী হয়ে থাকে, মানে একই জায়গায় আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম আছে। ঠিক আছে, এরা গ্যামিটোফাইটিক হয়ে থাকে এবং এটা স্বভোজী হয়ে থাকে, নিজেই শালক সংশ্লেষণ করতে পারে। এটা স্বভোজী হয়ে থাকে, স্বভোজী, এটা স্বভোজী হয়ে থাকে। ঠিক আছে, স্বভোজী মানে নিজেই শালক সংশ্লেষণ করতে পারে। ওকে, এবারে আসো যৌনক্রম, এটা শেষ করে দেই। যৌনক্রমের অংশটা ভাইয়া পরীক্ষায় আসার জন্য কতগুলো স্টার হয়েছে? অনেক। ঠিক আছে, খুব 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 গুরুত্বপূর্ণ। তো তোমরা যেটা করবা, এই ছবিটা পরীক্ষার সময় আঁকতে পারলে খুবই ভালো, না আঁকতে পারলে অ্যাটলিস্ট প্রোথেলাসের স্ট্রাকচারটা আঁকবা, বাকিগুলা লিখে দিবা। আরেকটা কোশ্চেন করো তোমরা যে ভাইয়া যদি ছবিটা আঁকি লিখতে হবে কিনা? ছবি আঁকলেও লিখতে হবে, কারণ তুমি তো মানে তারপরের যে কথাবার্তাগুলো এগুলো তো বুঝাইতে হবে নাকি? না লিখে তুমি কেমনে বুঝাবা? তো পরীক্ষায় যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হলো টেরিস উদ্ভিদে যৌনক্রম দেখা যায়, ব্যাখ্যা করো। বা শিক্ষক বললেন এই উদ্ভিদটাতে যৌনক্রম দেখা যায়, ব্যাখ্যা করো। তখন তুমি বলবা হ্যাঁ, টেরিস উদ্ভিদে আমরা হেটারোমরফিক যৌনক্রম দেখতে পাই। এখন তুমি এখানে বলবা যে যৌনক্রম কাকে বলে, হেটারোমরফিক যৌনক্রম মানে কি, এগুলো একটু বলবা। তারপরে টেরিসে যে এটা দেখা যায় জাস্টিফিকেশন করবা।
জনুক্রম কথাটার মানে কি? আমরা উদ্ভিদের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন দেখতে পাই সেটাই হচ্ছে কি তার জনুক্রম। ঠিক আছে, এখন এখানে হেটারোমরফিক মানে কি? হেটারোমরফিক মানে হচ্ছে এই হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার মানে বাহ্যিক গঠন ভিন্ন রকম হয়, এজন্য আমরা এটাকে বলি হেটারোমরফিক জনুক্রম। এবং এখানে ব্রায়োফাইটার সাথে একটা বিশেষ পার্থক্য আছে। আমরা যখন ব্রায়োফাইটার দেখছিলাম একটু দেখো তো, এই ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা যখন দেখছিলাম এর গ্যামিটোফাইটিক অংশের উপর স্পোরোফাইট কিন্তু সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে। দেখছিলাম আমরা এই যে গ্যামিটোফাইটিক অংশের উপর স্পোরোফাইট সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সম্পূর্ণরূপে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, মানে স্পোরোফাইটিকটা টোটালি গ্যামিটোফাইটের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে কিন্তু বা টেরিসের ক্ষেত্রে কিন্তু দুইটা আলাদা স্বতন্ত্র, হ্যাঁ স্বতন্ত্র, দুইটা আলাদাভাবে থাকে। ঠিক আছে, এই যে প্রোথেলাস, এই প্রোথেলাস অংশের মধ্যে আমরা দেখব যেটা একটা হ্যাপ্লয়েড দশা, আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম এখান থেকে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়ে মিলিত হয়ে উস্পোর বা জাইগোট তৈরি করছে। তাহলে এখন দেখো আর্কিগোনিয়াম থেকে যে ডিম্বাণু তৈরি হয়েছে, অ্যান্থেরিডিয়াম থেকে যে শুক্রাণু তৈরি হয়েছে, এগুলা কোন ধরনের কোষ? হ্যাপ্লয়েড কোষ। তো এখন এই হ্যাপ্লয়েড কোষ যখন মিলিত হয়ে গেছে তখন কি হয়েছে? ডিপ্লয়েড দশা প্রাপ্ত হয়েছে। তো এই ডিপ্লয়েড দশায় যখন জাইগোট বা উস্পোর পাইছি, এটাই স্পোরোফাইটিক জনুর প্রথম কোষ। এটা এমসিকিউতে আসে, স্পোরোফাইটিক দশার প্রথম কোষ কোনটি? তাহলে উস্পোর বা জাইগোট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাইগোট হলো পরবর্তীতে এই জাইগোটে মাইটোসিস বিভাজন হয়ে হয়ে নতুন স্পোরোফাইট তৈরি করবে, নতুন টেরিস উদ্ভিদ তৈরি করবে। এই টেরিস উদ্ভিদটা যখন পরবর্তীতে ধরো ম্যাচিউর হবে বা যখন পরিণত অবস্থা প্রাপ্ত হবে, তখন টেরিসের পাতার মধ্যে আমরা কি পড়ছিলাম? অমরা থাকে, যেই টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হবে। ওই অমরা থেকে স্পোরোফিলের মধ্যে, স্পোরোফিল মানে কি? যেই পাতায় স্পোরাঞ্জিয়াম তৈরি হবে, স্পোরোফিলের মধ্যে কি তৈরি হবে? সোরাস তৈরি হবে। হ্যাঁ, সোরাস মানে স্পোরাঞ্জিয়াম। এন্ড প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ থাকবে। স্পোর মাতৃকোষের মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট, কোথায় মায়োসিস বিভাজন হবে? স্পোর মাতৃকোষের মধ্যে। তাহলে একটা জিনিস খেয়াল করো, স্পোর কিন্তু হ্যাপ্লয়েড কিন্তু স্পোর মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড। এই যে টুয়াইজেন, হ্যাঁ সেম জিনিসটা, শুক্রাণু কিন্তু হ্যাপ্লয়েড কিন্তু শুক্রাণু মাতৃকোষ ডিপ্লয়েড। এটা মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। বুঝতে পারছো? ডিম্বাণু মাতৃকোষ কিন্তু ডিপ্লয়েড, ডিম্বাণু কিন্তু হ্যাপ্লয়েড। এটা প্রাণী বা অন্যান্য যেই জীব আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সো স্পোর মাতৃকোষ এখানে ডিপ্লয়েড, মায়োসিস হয়ে স্পোর টেট্রাট। স্পোর টেট্রাট মানে কি? ওই যে আমরা দেখলাম রেণু চতুষ্টয় গঠন করে, রেণু চতুষ্টয়। এটা থেকে পরবর্তীতে স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথেলাস গঠন করে। ঠিক আছে, এই হচ্ছে টেরিসের জনুক্রম। তাহলে একটু দেখো এখানে যে আমাদের ডিপ্লয়েড দশাটা শুরু হয়েছে কোথায়? জাইগোটে। শেষ হয়েছে কোথায়? স্পোর মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড দশাটা শুরু হয়েছে কোথায়? স্পোর। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে শুক্রাণু ডিম্বাণু হয়ে শেষ হয়েছে। তো পারবা না এটা লিখতে ভাইয়া পরীক্ষায়? বলো। খুবই গুরুত্বপূর্ণ এটা। পরীক্ষায় ছবি আঁকা শিখবা, আহামরি কঠিন কিছু না। শিল্পীর মতো ছবি আঁকতে হবে না, তুমি বায়োলজির স্টুডেন্টের মতো ছবি আঁকতে পারলেই হবে, টিচার তোমাকে নাম্বার দিবে। আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু লিখবা। তাহলে উপরের আলোচনা থেকে বোঝা যায় বা দেখা যায় যে হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশায় টেরিস উদ্ভিদের গঠন ভিন্ন ভিন্ন থাকে, এজন্য এটাকে হেটারোমরফিক জনুক্রম বলা হয়। শেষ। ঠিক আছে, ইজি জিনিস, একদমই ইজি। এটা পরীক্ষায় পাবাই, ইনশাআল্লাহ পাবা। ঠিক আছে, ক্লাস তো শেষ, আর বেশি কিছু বাকি নেই, শেষ, পড়া শেষ। দেখো তাহলে টেরিসের বৈশিষ্ট্য দেখো, মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, বাদামি বর্ণের রেমেন্টা, তাহলে রেমেন্টার বর্ণটা বাদামি বর্ণ, পাতা যৌগিক, এটা পক্ষল যৌগিক বলা হয়, স্পোর একই রকম। এই জায়গাটাতে তোমাদের একটা কনফিউশন হয়। টেরিডোফাইটা এটা তো বড় একটা গ্রুপ, তাই না? এই গ্রুপের মধ্যে কিছু কিছু উদ্ভিদ আছে হোমোস্পোরাস, কিছু কিছু আছে হেটারোস্পোরাস। কিন্তু আমরা তো একটা উদ্ভিদকে নিয়ে পড়তেছি, টেরিস। টেরিস কিন্তু হোমোস্পোরাস। তাহলে টেরিডোফাইটা অ্যাজ এ হোল হোমোস্পোরাস হেটারোস্পোরাস দুইটাই হতে পারে। তোমরা অনেকে না বুঝে টেরিসের মধ্যে টেরিডোফাইটার বৈশিষ্ট্য লিখে ফেলো, অন্যান্য বৈশিষ্ট্যগুলো সেম থাকবে, বাট এখানে কিন্তু ডিফারেন্স আছে। টেরিডোফাইটার মধ্যে দেখবা লেখা আছে হোমোস্পোরাস বা হেটারোস্পোরাস, কিন্তু টেরিস কিন্তু সবসময়ই হোমোস্পোরাস। ঠিক আছে, আচ্ছা। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে সোরাস গঠন করে, এগুলো সব আগের জিনিস। গ্যামিটোফাইট স্পোরাঞ্জিয়াম ফলসিন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে। প্রোথেলাস সহবাসী সবুজ বর্ণের, অস্থানিক মূল বের হয়, পাতায় র্যাকিস থাকে। ঠিক আছে, টেরিস উদ্ভিদ টেরিডোফাইট, কারণ এটা ফটোসিনথেটিক। মানে কি? সালোক সংশ্লেষণ করতে সক্ষম। ঠিক আছে, এটা ভাস্কুলার মানে এগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবা। টেরিস উদ্ভিদ কেন টেরিডোফাইট? 1 নম্বরে লিখবা সালোক সংশ্লেষণ করতে সক্ষম, 2 নম্বরে লিখবা হচ্ছে এটা ভাস্কুলার, মানে হলো এর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু আছে।
তার 3 নাম্বার লিখবা এটা অপুষ্পক, ঠিক আছে, এই জন্য আমরা এটাকে টেরিডোফাইট বলে থাকি। অথবা তোমাদেরকে ক্রিপ্টোগ্যামাসের বৈশিষ্ট্য শিখাইছি না, ওইগুলা লিখে দিলে হয়ে যাবে। এটা মাঝে মাঝেই সিকিউ কোশ্চেনে পাবা, ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে পার্থক্য কি? এটাকে মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারি না, তাই থাইলয়েড। মূলকাণ্ড পাতায় বিভক্ত, এটা গ্যামিটোফাইট, এটা স্পোরোফাইট। নির্ভরশীলতা, স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ছবি এঁকে দেখাই দিচ্ছি, দুইটা স্বতন্ত্র উদ্ভিদ, স্পোরের অঙ্কুরোদ্গম, স্পোর অঙ্কুরিত হয়ে প্রোটোনেমা গঠন করে, আর টেরিসের ক্ষেত্রে প্রোথেলাস গঠন করে। তাহলে রিক্সিয়ার ক্ষেত্রে গঠন করে প্রোটোনেমা, টেরিসের ক্ষেত্রে গঠন করে হচ্ছে প্রোথেলাস, ঠিক আছে। ভাস্কুলার বান্ডল নেই, ভাস্কুলার বান্ডল আছে, শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, বহু ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে। এই কয়টা পার্থক্য লিখতে পারলেই হবে। টেরিসের ভাস্কুলার বান্ডল কোন ধরনের বলো, ক্লাসে পড়াইছি আমি। গ্যামিটোফাইটের ফার্স্ট সেল স্পোর বলবা ভাইয়া, স্পোর বলবা, টেট্রাড বলার দরকার নেই, স্পোর বলবা। রিক্সিয়া বৈজ্ঞানিক নাম, টেরিসও বৈজ্ঞানিক নাম, এজন্য দেখো এটা লিখছি, তোমরা লেখার সময় নিচে দাগ দিবা, হাইড্রোসেন্ট্রিক। উদ্দীপকে উদ্ভিদটি কোন গোষ্ঠীতে দেখা যায়? টেরিডোফাইটাতে দেখা যায়। তারপরে দেখো, প্রদর্শিত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য, সহবাসী যৌন প্রজনন ঘটে, স্পোর অঙ্কুরিত হয়ে সৃষ্টি হয়েছে, সবগুলাই কারেক্ট, ঠিক আছে। ব্যবহারিক ক্লাসে সানফান, দ্বিতীয় উদ্ভিদের যৌনক্রম সম্পন্ন হয়, যৌনক্রমের ছবি দিবা, যে কথাগুলো শিখাইছি এই কথাগুলো লিখে দিবা, একদম ফুল মার্কস। পি কিউ এর মধ্যে পার্থক্য লিখো, তাহলে পি হচ্ছে কি, মানে টেরিডোফাইটা আর ব্রায়োফাইটার মধ্যে পার্থক্য লিখলেই হবে, টেরিডোফাইটা ব্রায়োফাইটা, ঠিক আছে। পি উদ্ভিদের এ এবং বি অংশ যৌন জননের ভূমিকা পালন করে, মানে যে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম, যৌন জননের যে বৈশিষ্ট্যের একটা পেজ পড়াইছিলাম না, ওই জিনিসগুলো লিখলেই হবে এখানে। তো তোমার এখানে কিন্তু পরীক্ষার সময় লিখতে হবে পি উদ্ভিদটি হলো ফার্নের প্রোথেলাস বা টেরিসের প্রোথেলাস, যার এ অংশটি বোঝায় আর্কিগোনিয়াম, বি হলো অ্যান্থেরিডিয়াম, এটা লেখার জন্য 1 নম্বর পাবা। তারপরে আর্কিগোনিয়ামের ভেতরে কিভাবে ডিম্বাণু তৈরি হচ্ছে, অ্যান্থেরিডিয়ামের ভেতরে কিভাবে শুক্রাণু তৈরি হচ্ছে, তারপরে কিভাবে এদের ম্যালিক অ্যাসিডের সহায়তায় শিশির বিন্দু বা পানির সহায়তায় নিষেক্রিয়া ঘটতেছে সেটা লিখতে হবে, ঠিক আছে। উদ্দীপকের উল্লেখিত অদ্ভুত প্রকৃতির গ্যামিটোফাইটিক গঠনের বর্ণনা দাও। দেখি অদ্ভুত প্রকৃতির মানে কি। রাজবাড়ির দেয়াল থেকে অদ্ভুত প্রকৃতির সূচর পক্ষল যৌগিক পাতা সমন্বিত উদ্ভিদ সংগ্রহ করে শিক্ষক বললেন, এর জননাঙ্গ প্রধান উদ্ভিদ থেকে পৃথক অঙ্গের সৃষ্টি হয়। টপ থেকে অপর একটি থলের দগ্র শাখা বিশিষ্ট গ্যামিটোফাইট পর্যবেক্ষণ করলেন। অদ্ভুত প্রকৃতির গ্যামিটোফাইটিক গঠন, অদ্ভুত প্রকৃতির মানে হচ্ছে কোনটা বুঝাইলো বলো দেখি। অদ্ভুত প্রকৃতির বলতে বুঝাইছে এই যে দেখো, অদ্ভুত প্রকৃতির সূচর পক্ষল মানে হলো টেরিস বুঝাইছে, ঠিক আছে, বা টেরিডোফাইটা এটা বুঝাইছে। তো টেরিসের গ্যামিটোফাইটিক অংশের নাম হলো প্রোথেলাস, এখানে প্রোথেলাসের ছবি দিবা, প্রোথেলাস, ঠিক আছে, প্রোথেলাসের ছবি দিবা, গঠন দিবা, তাইলেই হয়ে যাবে, শেষ। লাইকেন, স্পোরোফিল এগুলো সব পড়া হয়ে গেছে আমাদের। মিথজীবী কেন বলা হয়, উভচর কেন, দেগ্র শাখা বলতে কি বোঝায়, 2 ভাগে বিভক্ত শাখার অগ্রভাগকে বলা হয় দেগ্র শাখা, ঠিক আছে। টেরিডোফাইট কেন বলা হয়, সব পড়ে ফেলছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। মিক্স করে কোয়েশ্চেন দিতে পারে, হ্যাঁ মিক্স করে কোয়েশ্চেন দিতে পারে, অন্য চ্যাপ্টারের সাথে মিক্স করে কোয়েশ্চেন দিতে পারে। পার্থক্যের বিষয় সবসময় 3টা কলামে লিখবা। আশিস জিজ্ঞাসা করছে র্যামেন্টাম কি। র্যামেন্টাম হলো আমাদের যেই টেরিসের কাণ্ড আছে যার নাম রাইজোম, রাইজোমের যেই আবরণী থাকে একটা বিশেষ আবরণী, সেই আবরণীটা একটা শল্কপত্র, সেটার নামই হলো র্যামেন্টাম। নমস্কার দিশা, ঠিক আছে, আমিও তোমাদেরকে আদাব জানাই। এবং আচ্ছা, এই যে এই কোশ্চেনটা আমি প্রতিদিনই পাই, ভাই আপনি কি বিবাহিত? আমি বিয়ে করলে তোমার কি, আর না করলেই তোমার কি? অনেকজন, মানে গত ক্লাসেও দেখছি বারবার আসছে, আজকেও জিজ্ঞাসা করছি কোনো কোশ্চেন আছে কিনা, তুমি এই কোশ্চেন, না বিয়ে করি নাই, এখনো করি নাই, ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, তার মানে বুঝে গেছি। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আবারও কোনো না কোনো ক্লাসে জ্বালাইতে বায়োলজি পড়াইতে চলে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।